ফ্রিকুয়েন্টলি ইউজ করা হবে বা ইফতি বলতেছো? জি ম্যাম। ইফতি এত দূর আমরা আসি নাই, আমরা এরপর ডিটেলসে দেখবো কখন আর্টিকেল কাউন্ট হবে, কখন প্রিপোজিশন কাউন্ট হবে কি হবে না, ঠিক আছে? ম্যাম আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। ম্যাম এখানে যে ওয়ার্ড ফ্রিকোয়েন্সির বিষয়টা বললেন, আমরা যখন এইচডিএ সার্ভিসে দেখেছি যে প্রোফাইল ম্যাচিং এর একটা ইয়া থাকে আমাদের। সো ম্যাম ওই প্রোফাইল ম্যাচিং এও কি ওয়ার্ড ফ্রিকোয়েন্সি করে ইউজারের যে ইন্টারেস্টের সাথে নিউ ডকুমেন্টের যে এটা কি এভাবে করা হয় ওয়ার্ড ফ্রিকোয়েন্সির মাধ্যমে? এসডিআই এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে তোমার কিওয়ার্ড সার্চিং হয়, ঠিক আছে? ওরা আসলে একটা টাইটেল যখন আসে, টাইটেলের মধ্যে কিন্তু আসলে ওয়ার্ড ফ্রিকোয়েন্সি এভাবে কাউন্ট করার কোনো সুযোগ নাই। ওরা যখন ম্যাচ দেখে কিওয়ার্ডের যে এই কিওয়ার্ডটা আছে, সেক্ষেত্রে কিন্তু তারা দিয়ে দেয়, সেখানে ওয়ার্ড ফ্রিকোয়েন্সিটা আসে না। তাহলে ওভাবে যদি তুমি চিন্তা করতে যাও, তাহলে কিন্তু ওয়ার্ড ফ্রিকোয়েন্সি দিয়ে কিন্তু অনেক কিছু চলে আসবে, অনেক অপ্রাসঙ্গিক ডকুমেন্টস চলে আসার চান্সেস আছে। সো এসডিআই সার্ভিস যেটা করে সেটা শুধুমাত্র তোমার কিওয়ার্ডের সাথে ম্যাচ করছে, বা আমরা অ্যাবস্ট্রাক্টের মধ্যে কিন্তু দেখেছি যে অথররা কিন্তু কিছু কিওয়ার্ড দিয়ে দেয় না শেষের দিকে, যে এই এই ডকুমেন্টের জন্য এই এই কিওয়ার্ড। সো ওই কিওয়ার্ড গুলো দিয়ে আসলে ওরা সার্চ করে, ওয়ার্ড ফ্রিকোয়েন্সি এখানে অ্যাপ্লিকেবল না। ম্যাম ওয়ার্ড অকারেন্সটা কি? ওয়ার্ড অকারেন্স হচ্ছে তোমার একটা ওয়ার্ড কতবার আসতেছে। আমি একটু আগে এক্সাম্পল দিয়ে বললাম না, যে ধরো একটা আর্টিকেলের মধ্যে ডিজিটাল ওয়ার্ডটা কতবার অ্যাপিয়ার করতেছে, তুমি অ্যাপিয়ারেন্স দিয়ে চিন্তা করো একটা ওয়ার্ড কতবার আছে, সেটাই হচ্ছে অকারেন্স, ঠিক আছে? ধরো বিগ ডাটা, এই টার্মটা কতবার আসতেছে, এটাই হচ্ছে তোমার ওই হিসেবে আসলে র্যাঙ্ক করা হয়, আমরা সামনে পাবো। আর কারো কোনো কোশ্চেন আছে? নাই? আসো, এই অ্যাপ্রোচটা, যে অ্যাপ্রোচটা আমরা দেখতেছি, এটা হচ্ছে কিন্তু লুনের নাম কিন্তু একটু আগে আমরা দেখেছি, এইচপি লুন। আচ্ছা, এই অ্যাপ্রোচের মেইন কাজ কি? এই অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে provides the basis for automatic text analysis and characterization, অর্থাৎ অটোমেটিক টেক্সট অ্যানালাইসিস এবং ক্যারেক্টারাইজেশনের জন্য একটা গ্রাউন্ড সে প্রোভাইড করে। এবং এটার পাইওনিয়ারকে, এটা কার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে? লুনের দ্বারা। লুন কি করেছিলেন? লুন হচ্ছে গিয়ে এমন একটা সিস্টেম তৈরি করেছিলেন যেখানে টার্মকে ইম্পর্টেন্স দিয়ে তোমার পুরো আর্টিকেলটাকে মেজার করা হবে, ঠিক আছে? যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা তো পরে বলেছি, কিন্তু তোমার কম্পিউটার কি আসলে মানুষের মতো বুঝতে পারে? তার কিন্তু বোঝার ওই ক্যাপাবিলিটিটা নাই। সো ওই যে সিম্যান্টিক্স, তারপরে কি বলবো এটাকে, সিনট্যাকটিক অ্যানালাইসিস যেটাকে আমরা বলি, ঠিক আছে? ওই সিম্যান্টিক জিনিসপত্র বোঝার কিন্তু ওর ওই রকম ভাবে তোমার সক্ষমতা না থাকার কারণে কি হয়েছে, যে অ্যাবস্ট্রাক্ট আমরা হিউম্যান বিং যেভাবে ক্রিয়েট করতে পারি, কম্পিউটার কিন্তু সেভাবে করতে পারে না। সো এক্সট্রাক্ট এবং রিঅ্যারেঞ্জ প্রসেসে আমরা দেখব যে টার্মটাকে তারা ইম্পর্টেন্স দিয়েছে, এবং একটা টার্ম কত বেশি ইম্পর্টেন্ট, একটা টার্ম কত বেশি সিগনিফিক্যান্ট, এইটা মেজার করেই কিন্তু আমার এই অ্যাপ্রোচটা তৈরি করা হয়েছে। এবং এবার দেখো, তুমি নর্মালি যখন একটা অ্যাবস্ট্রাক্ট ম্যানুয়ালি যখন তুমি ক্রিয়েট করো, তখন কিন্তু তুমি পুরোটা পড়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করো এবং সেটাকে একটা কনডেন্সড ভার্সনে ট্রান্সফর্ম করার চেষ্টা করো। কিন্তু কম্পিউটার যখন করতেছে, তখন কিন্তু সে এত কিছু দেখতেছে না, শুধুমাত্র টার্মের উপর বেস করে সে যখন একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করছে, সেটা কিন্তু আসলে কোনো অ্যাবস্ট্রাক্ট হয় না। কারণ তোমরা যখন করছো তখন কিন্তু তোমরা প্যারাফ্রেজ করে নিজের মতো করে মেইন আইডিয়াটা বোঝানোর চেষ্টা করতেছো, কিন্তু কম্পিউটার কিন্তু সেটা করতেছে না। কম্পিউটার কি করতেছে? সিগনিফিক্যান্ট কিছু টার্ম যে সেন্টেন্সের মধ্যে আছে, সেই সেন্টেন্স গুলোকে সে এক্সট্রাক্ট করতেছে। যার কারণে আমরা বলছি যে কম্পিউটার যখন এই অ্যাপ্রোচটা দিয়ে কোনো কিছু একটা বানিয়ে আনে আমাদের জন্য, সেটা আসলে রেজাল্টটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট হয় না, এটা হয় হচ্ছে একটা এক্সট্রাক্ট। তার মানে সেন্টেন্স গুলোকে সে শুধুমাত্র টার্মের ডিস্ট্রিবিউশন বা টার্মের অকারেন্সের উপর বেস করে সে নিয়ে আসতেছে। সেকেন্ডলি, তুমি চিন্তা করো যে অ্যাবস্ট্রাক্টটা কম্পিউটার তৈরি করতেছে, সেটা কিন্তু আসলে হাই কোয়ালিটির কোনো অ্যাবস্ট্রাক্ট হবে না। কেন হবে না? কারণ সেখানে কোহেশন বা কোহিয়ারেন্স অনুপস্থিত। কোহেশন এবং কোহিয়ারেন্স কি? ফর এক্সাম্পল, একটা
সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের লজিক্যাল রিলেশনশিপ থাকতে হয়, তাই না? আমি আই গো টু স্কুল, আই ইট রাইস, এভাবে যদি আমি দুইটা সেন্টেন্স বলি তাহলে কিন্তু এই দুইটার মধ্যে কোনো আমি লজিক্যাল রিলেশনশিপ পাই না, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি আই ওয়াজ সিক, দ্যাটস ওয়াই আই ডিডেন্ট গো টু স্কুল, তার মানে কি দুইটা জিনিসের মধ্যে একটা লজিক্যাল রিলেশনশিপ ক্রিয়েট হইলো। কিছু কিছু কোহেশন এবং কোহিয়ারেন্সের এক্সাম্পল হচ্ছে, যেমন ধরো বিকজ, মোর ওভার, ফার্দার মোর, ঠিক আছে? এরকম কিছু জিনিস দিয়ে আমরা কিন্তু লজিক্যাল রিলেশনশিপ ক্রিয়েট করি সেন্টেন্সের মধ্যে। কিন্তু তুমি যখন কম্পিউটার দিয়ে এরকম একটা এক্সট্রাক্ট তৈরি করবা, সে কিন্তু এই ধরনের কোনো লিঙ্কার ক্রিয়েট করবে না, ঠিক আছে? যার কারণে কি হবে, যে তোমার কোয়ালিটি ডাউন করবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা অনেক সময় প্রোনাউন ইউজ করি, তাই না? যেমন ধরো যে বললাম যে ধরো সানভি ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে। এখন এই যে স্কুল একটা টার্ম, এই টার্মটাকে আমার কম্পিউটার চিন্তা করলো যে এটা একটা সিগনিফিক্যান্ট টার্ম স্কুল, তাহলে সিগনিফিক্যান্ট টার্মটা কন্টেইন করতেছে একটা সেন্টেন্স, সেন্টেন্সটা হচ্ছে হি গোজ টু স্কুল এভরিডে। এখন তোমার যদি ওই সেন্টেন্সটা এক্সট্রাক্ট করে আনে হি গোজ টু স্কুল এভরিডে, এই হিটাকে, এটা কি আমরা বুঝতে পারবো? তোমরা কি না আদৌ ম্যাম। ক্লাস করো? আল্লাহই জানে। আচ্ছা, তার মানে প্রোনাউন দিয়ে, অর্থাৎ এটাকে আমরা বলতেছি অ্যানাফোরিক এক্সপ্রেশনস। তার মানে ও কি করতেছে, ও এমন কিছু সেন্টেন্স নিয়ে আসতেছে যে সেন্টেন্স গুলোর আসলে লজিক্যাল কোনো মিনিং নাই, হি দ্বারা আমি এখানে বুঝি না। তার মানে আগের সেন্টেন্স না দিয়ে আমি যদি পরের সেন্টেন্স দিই, তার মানে ডেফিনেটলি সেই সেন্টেন্সের কোনো গুরুত্ব নাই। তার মানে কি কোয়ালিটি অটোমেটিক ডাউন হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে এগুলোর লিমিটেশনস। এক্সট্রাক্ট এবং রিঅ্যারেঞ্জ অ্যাপ্রোচ তার মানে কি দাঁড়ালো, যে সিগনিফিক্যান্ট কিছু টার্ম থাকবে, এই টার্মগুলোকে কি করবে, কম্পিউটার লোকেট করবে। লোকেট করার পরে এই টার্মগুলো যে সেন্টেন্সটা কন্টেইন করতেছে, ওই সেন্টেন্সগুলোকে এক্সট্রাক্ট সে করে আনলো, ঠিক আছে? এক্সট্রাক্ট করে সে কি করবে, রিঅ্যারেঞ্জ করবে, ঠিক আছে? তার মানে কি রিঅ্যারেঞ্জটা সে কিভাবে করে সেটা একটু শুনে নাও। সেটা হচ্ছে, একটা আর্টিকেল যখন তুমি দেখো তখন কিন্তু সবার প্রথমে থাকে ব্যাকগ্রাউন্ড, পারপাস, তারপরে থাকে মেথোডোলজি, তারপরে থাকে ফাইন্ডিংস পার্ট, ঠিক আছে? তারপরে থাকে লিমিটেশনস, তারপরে কনক্লুশনস বা রিকমেন্ডেশনস থাকে। ওই একই রকম ভাবে একই অর্ডারে ও কি করবে, যে সেন্টেন্স গুলোকে সে এক্সট্রাক্ট করেছে সে পরপর সাজিয়ে দিবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এক্সট্রাক্ট এবং রিঅ্যারেঞ্জ অ্যাপ্রোচ। এই জায়গায় কি কারো কোনো সমস্যা আছে? বুঝতে না ম্যাম। পেরেছো? ওকে, থ্যাংক ইউ। নেক্সট যে অ্যাপ্রোচটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট অ্যাপ্রোচ। নাম শুনেই বুঝতে পারতেছো কম্পিউটার এক্ষেত্রে কি করবে, প্রথমে বুঝার চেষ্টা করবে, তারপরে কিছু একটা তৈরি করার চেষ্টা করবে। তার মানে আগেরটাতে আমরা দেখলাম যে শুধুমাত্র যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে সে এক্সট্রাক্ট করতেছে এবং রিঅ্যারেঞ্জ করতেছে, আর পরেরটাতে আমরা দেখব যে এইবার হচ্ছে কম্পিউটার কিছু বুঝার চেষ্টা করবে এবং কিছু জেনারেট করার চেষ্টা করবে। এইখানে আসতেছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ কি। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এর সাথে রিলেটেড যে ডিসিপ্লিনস গুলো আছে, ওরা কি করে, কোনো একটা ডোমেইনে ওরা যখন কাজ করে তখন ওই ডোমেইনের সিমেন্টিক লেভেল বুঝার জন্য বা কিছু সিদ্ধান্ত নেয়ার জন্য সে কি করে, ওই ডোমেইনের যে নলেজ বেসটা আছে, নলেজ বেস ডেফিনেটলি অনেক রিচ, সেই রিচ নলেজ বেজে উপর সে হচ্ছে সম্পূর্ণভাবে রিলাই করে। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজই হচ্ছে, ধরো আমি লাইব্রেরি সেক্টর নিয়ে কাজ করতেছি, আমার ডোমেইন হচ্ছে ধরো একাডেমিক লাইব্রেরি। একাডেমিক লাইব্রেরির যে নলেজ বেস আছে, ও কি করবে, এই নলেজ বেসটাকে সে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে। তার মানে তার সিম্যান্টিক লেভেলটাকে ধরার সে চেষ্টা করবে এবং সেখান থেকে কিছু একটা বানানোর চেষ্টা করবে। অর্থাৎ একটা আর্টিকেলকে সে পড়বে, পুরো বুঝার চেষ্টা করবে এবং একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবে। এবার আসো, এই ধরনের প্রোডাকশন অফ অ্যাবস্ট্রাক্টস, বা আমি যদি বলি যে সামারাইজেশন অফ দ্য টেক্সট, এটার পারপাসটা কি, কেন আমরা এই ধরনের অ্যাবস্ট্রাক্ট গুলো তৈরি করে, আসলে এটা কি বুঝাতে চায়, তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তুমি যে হিউম্যান টেক্সট কম্প্রিহেনশন মডেলের উপর বেস করে আমার প্রোগ্রাম বুঝতে পারতেছে কিনা এইটাকে জাস্টিফাই করা। তার মানে তুমি একটা সফটওয়্যারের কথা চিন্তা করো, সফটওয়্যার কি করে, সফটওয়্যার কিন্তু কিছু গাইডলাইন্স ফলো করে। তার মানে কি সফটওয়্যার তো নিজে নিজে তৈরি হয় নাই, ডেফিনেটলি কোনো হিউম্যান বিং সেটাকে
তৈরি করেছে, তার মানে হিউম্যান বিং যখন তৈরি করেছে সে সেখানে একটা হিউম্যান টেক্সট কম্প্রিহেনশন মডেল সে দিয়ে দিয়েছে। এটার উপরে বেস করে আমার প্রোগ্রাম রান করতেছে কিনা, প্রোগ্রাম আমার জিনিসটাকে বুঝতে পারতেছে কিনা, এই জিনিসটাকে ডেমনস্ট্রেট করাটাই হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট অ্যাপ্রোচের কাজ। তার মানে এই অ্যাপ্রোচটা উপর বেস করে যে অ্যাবস্ট্রাক্টটা আমার তৈরি হবে সেই অ্যাবস্ট্রাক্টটা অ্যাকচুয়ালি আমাকে কি বোঝাতে চাচ্ছে, প্রোগ্রামটা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছে কিনা। অর্থাৎ আমি যে হিউম্যান ভাষায় একটা, আমার যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আমার যে ল্যাঙ্গুয়েজ আমি কি চাচ্ছি এই জায়গাটাকে সে ধরতে পারতেছে কিনা, সাকসেসফুলি রান করতে পারতেছে কিনা, এইটা হচ্ছে এই অ্যাপ্রোচের কাজ। এইবার আসো অটোমেটিক অ্যাবস্ট্রাক্টিং এর জন্য আমরা ডেফিনেটলি হিউম্যান মেড অ্যাবস্ট্রাক্টিং যখন আমরা দেখি তখন কিন্তু আমরা ধরো আমরা এই যে 3টা ক্লাস করলাম, ওই 3টা ক্লাসে কিন্তু আমরা কয়েকটা স্টেপস ফলো করেছি, যে ব্যাকগ্রাউন্ড এসছে, তারপরে মেথড এসছে, তারপরে ফাইন্ডিংস আসছে, লিমিটেশনস আসছে, এরকম অনেকগুলা স্টেপস আমরা দেখেছি। এবার কম্পিউটার যখন একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করবে আমরা তার কাছে আসলে কি এক্সপেক্ট করি। ডেভিস এবং রাস এই দুইজন ভদ্রলোক কিছু সাজেশন দিয়েছেন যে অনলাইন অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম বা কম্পিউটার বেসড অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম আসলে কি ধরনের হওয়া উচিত, তারা কম্পিউটারের কাছে আসলে কি এক্সপেক্ট করে, আমাদের এক্সপেকটেশনটা কি থাকা উচিত। প্রথমত তারা বলেছে যে যে ডকুমেন্টটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করব সেই ডকুমেন্টটাকে ভালো মতো কম্পিউটারের পড়তে হবে। দ্বিতীয়ত এই ডকুমেন্টটাকে সে ভালোভাবে অ্যানালাইজ করবে। ডেফিনেটলি সে নিজে নিজে অ্যানালাইসিস করতে পারবে না, অ্যানালাইসিসের জন্য তার কিছু সেট অফ রুলস থাকবে, অর্থাৎ গাইডলাইন্স থাকবে, যে গাইডলাইন্সের উপর বেস করে সে একটা অ্যাবস্ট্রাক্ট প্রডিউস করবে। এরপরে সে ফরম্যাট করবে রেজাল্টিং অ্যাবস্ট্রাক্টটাকে এবং ফাইনালি আমরা অ্যাবস্ট্রাক্টটাকে সে অফলাইন হোক বা অনলাইনে হোক প্রিন্ট আউট করে দেবে। এইটা হচ্ছে মোটামুটি এক্সপেক্টেড একটা স্ট্যান্ডার্ড ডেভিস এবং রাস সাজেস্ট করেছে। এবার আসো মেজর স্টেপস গুলো আসলে কি হওয়া উচিত আমরা একটু দেখি, বা কি হয়, কিভাবে কাজ করে। প্রথমত হচ্ছে কি পাঞ্চিং অর স্ক্যানিং, দ্বিতীয়ত হচ্ছে সেন্টেন্সের সিগনিফিকেন্সটাকে মেজার করা, এবং তৃতীয়ত হচ্ছে সেন্টেন্স সিলেক্ট করা। সেন্টেন্স কিভাবে সিলেক্ট করব, টেক্সট অ্যানালাইসিস করে। এবং চতুর্থত হচ্ছে ফরম্যাটিং এবং প্রিন্টিং দা এক্সট্রাক্ট। তোমরা যারা প্রেজেন্টেশন দিয়েছিলা এটার উপরে, তোমরা কি এই জিনিসগুলো নিয়ে এসেছিলা? আমার আসলে মনে নাই। ম্যাম এখানে কি পাঞ্চিং যেটা কি বোঝাচ্ছে? আচ্ছা নাবিলা, আমি কি পড়ানো শেষ করছি? এই দেখো প্রত্যেকটা জিনিসের আরো ব্যাখ্যা দিব। তোমরা যে টিচারকে মাঝপথে থামাও এটা খুবই বিরক্তিকর, এটা তোমরা বুঝো। আমি তো প্রত্যেকটা স্লাইড শেষে তোমাদেরকে তো বলার সুযোগ দিচ্ছি না যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। সরি ম্যাম। তোমরা যারা প্রেজেন্টেশন দিয়েছিলা তোমরা কি এগুলো ইনক্লুড করেছিলা? আমার আসলে মনে নাই। কারা দিয়েছিল এটা? প্রেজেন্টেশন গ্রুপ কি একজনও নাই? সজীবদের গ্রুপ সম্ভবত এটা প্রেজেন্ট করেছিল। ইয়েস ম্যাম, আমরা আমরা প্রেজেন্ট করছিলাম। তো এতক্ষণ ডাকতেছি আনসার দাও না কি কারণে? ম্যাম হেডফোন লাগাইতে একটু সময় লাগলো, সরি ম্যাম। আচ্ছা তোমরা কি এগুলো ইনক্লুড করেছিলে? না ম্যাম, এই বিষয়টা ছিল না। তোমরা কি করেছিলে? শুধুমাত্র ওই যে কয়েকটা স্টাডি এনেছিলে তাই না? ম্যাম আমরা যে কয়টা স্লাইড প্রেজেন্ট করছিলাম তার মধ্যে অনেকে ম্যাম অনুপস্থিত ছিল। আমি তো সেটা জিজ্ঞেস করিনি, বলেছি যে তোমরা কি কি ইনক্লুড করেছিলে। কয়েকটা স্টাডি তো ইনক্লুড করেছিলে তাই না? ম্যাম সবারটা তো মনে নাই। আমি আমি ম্যাম পার্সোনালি আমি করছিলাম হচ্ছে ম্যানেজমেন্টের বেনিফিট। বুঝতে পারছি, ঠিক আছে। পরীক্ষায় দুই ধরনের জিনিস আসতে পারে, একটা হচ্ছে মেজর স্টেপস অফ অ্যাবস্ট্রাক্টিং তোমাকে যখন বলা হবে তখন কিন্তু তোমার ম্যানুয়ালি আমরা যে অ্যাবস্ট্রাক্টিংটা করি সেইটার মেজর স্টেপস আমি চাচ্ছি, ঠিক আছে। কিন্তু যখন আমি মেজর স্টেপস অফ এটাকে কি বলে অটোমেটিক অ্যাবস্ট্রাক্টিং এর যখন আমি মেজর স্টেপস চাইবো তখন কিন্তু একটু কোশ্চেন গুলো খেয়াল করো, ঠিক আছে।
পরীক্ষার খাতায় দেখা যাবে যে 2-1টা কিওয়ার্ড তুমি যদি মিস করো, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্টিং এর কোর্সটায় যেটা হবে যে তুমি কিন্তু অ্যান্সার ভুল করার তোমার অনেক চান্স আছে। কারণ তোমরা এতদিন পরে বুঝেছো কিনা আমি জানি না যে টপিকগুলা কিন্তু খুবই কাছাকাছি। সো একটু অ্যানালাইজ করে পড়ার চেষ্টা করো, এবং পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন একটু প্রশ্নটাকে দেখার চেষ্টা করবা, যে কিওয়ার্ড গুলাকে একটু আন্ডারলাইন করার চেষ্টা করবা যে আসলে কি বলতে চেয়েছি বা কি চেয়েছি। ঠিক আছে, শুধুমাত্র পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে খাতা ভারী করার কোনো দরকার নেই। জাস্ট যতটুকু চাওয়া হয়েছে ততটুকু যেন খুব ভালো মতো করে লিখতে পারো, এইটা একটু এনশিওর করো। বুঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, কি পাঞ্চিং অর স্ক্যানিং, যে কি পাঞ্চিং কি জিনিসটা জিজ্ঞেস করলা, দেখো এখানে অর দিয়ে স্ক্যানিং কথাটা লেখা আছে। কি পাঞ্চিং যদি না বুঝো, স্ক্যানিংটা তো ডেফিনেটলি বুঝো। সো এটা থেকে ধারণা নিতে পারতেছো নিশ্চয়ই। আচ্ছা, স্ক্যানিং এর ক্ষেত্রে আমার ফার্স্ট যে স্টেপটা হবে সেটা হচ্ছে আমি যে আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট তৈরি করতে চাই, বা আমি যে আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট আমি চাই যে আমার কম্পিউটার তৈরি করুক, সেই আর্টিকেলটাকে প্রথমত আমার ইনপুট দিতে হবে। অর্থাৎ এই আর্টিকেলটাকে মেশিন রিডেবল ফর্মে আমার ইনপুট দিতে হবে। সো scanning refers to putting the article to be extracted into machine readable form. So প্রথমে আমি ইনপুট দিলাম। দ্বিতীয়ত, ইনপুট দেওয়ার পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, দেখো কম্পিউটার যখন ডকুমেন্টস নিয়ে ডিল করে তখন কিন্তু আসলে এক ধরনের ডকুমেন্টস সেই জায়গায় যায় না, অনেক রকমের ডকুমেন্টস সেই জায়গায় থাকে। ফর এক্সাম্পল, আমার ডকুমেন্টস এর ফরম্যাট ভিন্ন থাকতে পারে, তাই না? বিভিন্ন ডকুমেন্টস আমার বিভিন্ন রকমের ফন্ট ইউজ করে, সিম্বলস ইউজ করে, তাদের ফরম্যাটিং ডিফারেন্ট থাকে, ডিফারেন্ট টাইপস অফ নাম্বারস তারা ইউজ করে। সো কম্পিউটারের পক্ষে কিন্তু এটা অ্যানালাইসিস করা খুব বেশি ইজি একটা টাস্ক না। এবং কিছু কিছু ডকুমেন্টস তুমি দেখবা আর্টিকেলের ক্ষেত্রে বিশেষ করে, যে অনেক আর্টিকেল এবং ম্যাক্সিমাম আর্টিকেলই কিন্তু টেবলস, ফিগার্স এবং ইলাস্ট্রেশনস, পিকচার্স, এই জিনিসগুলো কিন্তু থাকে আর্টিকেলের মধ্যে। তো তুমি যখন একটা আর্টিকেলের কাছ থেকে এক্সপেক্ট করতেছো, যে কম্পিউটারের কাছ থেকে এক্সপেক্ট করতেছো যে এ হচ্ছে গিয়ে আমার একেবারেই ধরো আর্টিকেলের হুবহু একটা খুব সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করে দিবে, কিন্তু সেইটা কিন্তু শুধুমাত্র আসলে কম্পিউটারের দায়িত্ব না, তোমার নিজেরও কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং কিছু দায়িত্ব আছে। কারণ কম্পিউটার কিন্তু সবকিছু রিড থ্রু করতে পারে না। গতদিন আমরা যেরকম একটা ইমেজ দেখেছিলাম না, যে ধরো রেজাল্ট সেকশনে কোনো একটা ছবি আছে, হ্যাঁ, এই ছবিটাকে তুমি হয়তো বা ম্যানুয়ালি খুব ভালো করেই ডিকোড করতে পারতেছো, কিন্তু কম্পিউটারের পক্ষে কিন্তু সবসময় ডিকোড করা সম্ভব হয় না। সো এই ধরনের ইস্যুকে হ্যান্ডেল করার জন্য তুমি কি করতে পারো, তুমি যে আর্টিকেলটা দিচ্ছ বা তুমি যে টেক্সটটা ইনপুট দিচ্ছ সেটাকে তুমি প্রি এডিট করতে পারো। কিভাবে প্রি এডিট করবা? যেমন ধরো তোমার ইনপুট ডিভাইস অর্থাৎ তোমার কম্পিউটার তোমার যে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারে না সেই জিনিসগুলোকে তুমি বাদ দিয়ে দিতে পারো। যেমন ধরো কোনো একটা পিকচার আছে, কোনো একটা ইমেজ আছে বা কোনো একটা টেবিল আছে, ওই টেবিলটাকে দেখা গেল যে হচ্ছে গিয়ে তুমি এইটাকে ধরো এলিমিনেট করে দিতে পারো, অথবা তুমি সেটার একটা অল্টারনেটিভ, সেই জায়গায় অল্টারনেটিভ কিছু পোর্শন তুমি অ্যাড করে দিতে পারো, সো দ্যাট কম্পিউটারের পক্ষে এটা ইজি হয় সেই জিনিসগুলোকে রিড থ্রু করা, যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও চিন্তা করি। এবং কিছু কিছু ফ্ল্যাগিং ক্যারেক্টার্স আছে। ফ্ল্যাগিং ক্যারেক্টার্স বলতে আমি বুঝাচ্ছি যে কিছু কিছু কোডিং আছে, এই কোডিং গুলো সবসময় কিন্তু ডিরেক্টলি রিড থ্রু করা সম্ভব হয় না কম্পিউটারের পক্ষে। সেসব ক্ষেত্রে কি করা যেতে পারে, একটা স্কিম আমি ইউজ করতে পারি, অর্থাৎ আমি কিছু গাইডলাইন্স দিয়ে দিতে পারি যে কম্পিউটারকে তো আসলে, কম্পিউটার তো একটা প্রোগ্রামের থ্রুতেই তো কাজ করে। সো আমি যদি এমন প্রোগ্রামিং সেট করে দেই যে তুমি এই জিনিসটার মানে হচ্ছে এইটা, ধরো বাংলাদেশের একটা ফ্ল্যাগ দিয়েও যদি আমি এক্সাম্পল দিই যে এইটা দ্বারা আমি বাংলাদেশ বুঝাবো, এইটা দ্বারা আমি কানাডা বুঝাবো, ঠিক আছে, তাহলে কিন্তু সে সেইটাকে খুব সুন্দর মতো কিন্তু ডিকোড করতে পারবে যে আচ্ছা ঠিক আছে এইটা দ্বারা মনে হয় এইটা বোঝানো হয়েছে। ঠিক আছে, এরকম কোনো স্কিম আমরা ইউজ করতে পারি। এটা গেল হচ্ছে স্ক্যানিং ফেজ, কম্পিউটার যে ফেজে আমার স্ক্যান করবে। দ্বিতীয়ত হচ্ছে
সেন্টেন্সের সিগনিফিকেন্স আমরা কিভাবে ডিটারমাইন করব, অর্থাৎ কোন সেন্টেন্সটা আমার ইম্পর্টেন্ট বা কোন সেন্টেন্সটা আমার মোর ইম্পর্টেন্ট এবং কোন সেন্টেন্সটা আমার লেস ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে আমি কিভাবে ডিটারমাইন করব। দেখো, আমরা কিন্তু শুরুতেই বলতেছি যে কম্পিউটার যতটা না অ্যাবস্ট্রাক্ট তৈরি করতে পারে, তারা কিন্তু মেইনলি এক্সট্রাক্ট তৈরি করে। সো এক্সট্রাক্ট যখন এক্সট্রাক্টিং প্রোগ্রাম যখন আমি রান করতেছি কম্পিউটারের মধ্যে, তাদের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্সই হচ্ছে টেক্সটের মধ্যে যে সেন্টেন্স গুলো আছে বা টেক্সটের মধ্যে যে ওয়ার্ডস গুলো আছে, এগুলো কতটা সিগনিফিক্যান্ট বা কতটা রিপ্রেজেন্টেটিভ, এই জিনিসটাকে ক্যালকুলেট করা। এই জিনিসটাকে ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, অনেকগুলো মেজার্স আছে, এই অনেকগুলো মেজার্স এর মধ্যে থেকে আমি কোন মেজার্সটা নিব, অর্থাৎ কোন পদ্ধতিটা আমি ফলো করব। অর্থাৎ এক্সিস্টিং অনেকগুলো মেজার্স থাকতে পারে। কিভাবে মেজার্স গুলো থাকবে, তোমার কম্পিউটারে আগে থেকে হয়তো বা ইনপুট দেয়া আছে অনেকগুলো গাইডলাইন্স। কে আনমিউট করতেছো? তার মানে কোন সেন্টেন্স বা ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ডস কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা রিপ্রেজেন্টেটিভ, এইটা ডিটারমাইন করার জন্য আমার একটা না অনেকগুলো পদ্ধতি আছে। আমার আর্টিকেলের সাথে যায় এরকম কোনো একটা সুইটেবল পদ্ধতি আমি ডিটারমাইন করব, যার থ্রুতে আমি একটা সেন্টেন্স কতটা গুরুত্বপূর্ণ বা একটা ওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটাকে আমি যেন ডিটারমাইন করতে পারি। যখন আমার ডিটারমাইন করা হয়ে যাবে, তার মানে দুইটা স্টেপ আমাদের কিন্তু পার হয়ে গেল। একটা হচ্ছে কম্পিউটার প্রথমত স্ক্যান করবে, দ্বিতীয়ত কোন মেথড ফলো করে সে সেন্টেন্স রিপ্রেজেন্টেটিভ হবে কিনা বা ওয়ার্ড রিপ্রেজেন্টেটিভ হবে কিনা এই জিনিসটাকে মেজার করবে, সেই পদ্ধতিটা আমি ডিটারমাইন করব। ডিটারমাইন করার পরে আমার থার্ড স্টেজ হচ্ছে অ্যানালাইজিং দ্য টেক্সট অ্যান্ড সিলেক্টিং সেন্টেন্সেস। এই ফেজে আমি কি করব, টাইটেল দেখে তো বুঝতেই পারতেছো, আমি টেক্সটকে অ্যানালাইজ করব, অর্থাৎ কম্পিউটার টেক্সটকে অ্যানালাইজ করবে এবং ফাইনালি আমার অ্যাবস্ট্রাক্টের জন্য যে সেন্টেন্স গুলো সিলেক্ট করব আমি, সেই সিলেকশনটাও কিন্তু এই স্টেজে এসে আমি করব। সো দ্য অ্যানালিটিক্যাল মেথডস ইউজড ডিপেন্ড আপন দ্য পার্টিকুলার অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম। আমি যে অ্যাবস্ট্রাক্টিং সিস্টেমটা ইউজ করতেছি সেই অ্যাবস্ট্রাক্টিং সিস্টেমের উপরেই ডিপেন্ড করবে যে আমি কোন অ্যানালিটিক্যাল মেথডটা ইউজ করব। জেনারেলি যখন তোমার সিলেক্টেবিলিটি ক্রাইটেরিয়াটা ডিফাইন তুমি করে ফেলো, অর্থাৎ কোন মেথড তুমি সিলেক্ট করতেছো, অর্থাৎ কোন তোমার অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম, ধরো এক একটা অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম তো এক এক রকম, এখন কোন অ্যাবস্ট্রাক্টিং সিস্টেমে তুমি কোন অ্যানালিটিক্যাল মেথডটা ইউজ করবা, এই সিলেকশন ক্রাইটেরিয়াটা যখন তোমার ডিফাইন তুমি করে ফেললা যে আচ্ছা ঠিক আছে, আমি তো কম্পিউটার বেসড অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম করতেছি, হয়তো আমি লুমসের স্টাডি ফলো করব, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে ধরো আস্কিমেটিক স্টাডি, আমরা স্টাডি গুলো পাবো। তো বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম তুমি যখন নিয়ে কাজ করবা, তখন কোন অ্যানালিটিক্যাল মেথড তুমি ইউজ করতেছো এইটা যখন তোমার সিলেক্ট করা হয়ে গেল, এরপরে তো তোমার প্রোগ্রামসটাকে লিখতে হবে। এরপর প্রোগ্রামস আমি কেন লিখবো, ইনপুটে আমি যে টেক্সটটা দিব ওই টেক্সটটাকে অ্যানালাইজ করার জন্য আমার প্রোগ্রাম লেখা দরকার, যে আমি কোন উপায়ে এটাকে অ্যানালাইজ করব। ওয়ার্ডস এর ওয়েট অ্যাসাইন করা। আচ্ছা, এই ওয়েট অ্যাসাইন করার জিনিসটা এরকম যে হচ্ছে, বারবারই বলতেছি এখানে কিন্তু অনেকগুলো টার্ম এরকম আসতেছে যে তোমাদের মাস্টার্স এর আগে কিন্তু এগুলো শিখার আসলে কোনো সুযোগ নাই। টিএফ, আইডিএফ এগুলোর নাম কিন্তু তোমরা জাস্ট আমি কয়েকবার বলে যাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু ডিটেইলসে হচ্ছে গিয়ে মাস্টার্সে উঠে শিখবা, এবং এখন এত প্রেশার এত কমপ্লিকেটেড ভাবে চিন্তা না করলেও চলবে, ঠিক আছে। ওয়েট মানে কি বলতো? ওয়েট মানে হচ্ছে গুরুত্ব। তার মানে কোন ওয়ার্ডকে তুমি কত বেশি গুরুত্ব দিচ্ছ, সেই গুরুত্বটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ওই ওয়ার্ডের ওয়েট কতখানি, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল কিন্তু তোমাদেরকে অলরেডি বলেছিলাম, যে ওই যে কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম যে ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি হয়তো বা অনেক বেশি, যে ওয়ার্ডটা বারবার ঘুরে ফিরে আসতেছে, কোন স্টাডি দেখা যাচ্ছে কি করতেছে, ওই ওয়ার্ডটাকেই হাই ওয়েট দিয়ে দিচ্ছে। তার মানে কি, হাই গুরুত্ব দিয়ে দিচ্ছে, অনেক বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডস এর জন্য কিছু ওয়েট অ্যাসাইন করা। তৃতীয়ত কি করব, প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটা সিগনিফিক্যান্ট স্কোর ক্যালকুলেট করা। ফর এক্সাম্পল, ধরো তুমি একটা সেন্টেন্স নিয়েছো, এই সেন্টেন্সের মধ্যে ধরো কি বলবো,
ইম্প্যাক্ট অফ ইন্টারনেট ইন দ্য একাডেমিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, এরকম একটা সেন্টেন্স ধরো তোমার আছে। এখন এই সেন্টেন্সের মধ্যে আমি তো ওয়ার্ড কাউন্ট করতেছি, তাই না? প্রত্যেকটা দেখো 2 নাম্বার পয়েন্টটা কিন্তু বলেছে অ্যাসাইন ওয়েটস টু অল দ্য ওয়ার্ডস। তার মানে ওয়েট তুমি বিভিন্ন ভাবে ক্যালকুলেট করতে পারো। এখন মনে করো যে বিগ ডাটা, সরি, আমার যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে একাডেমিক কথাটা এসছে। একাডেমিক কথাটা দেখা গেল যে ওই ডকুমেন্টের মধ্যে 100 বার এসছে, তার মানে এটা একটা সিগনিফিকেন্ট ওয়ার্ড। এই সিগনিফিকেন্ট ওয়ার্ডটাকে হয়তোবা তুমি কাউন্ট করলা 1 হিসেবে। এবার ওইখানে কিন্তু দেখো অনেকগুলো আর্টিকেল আছে যেগুলো আমার আসলে কোনো দরকার নাই, ইন, অ্যাট, এই জিনিসগুলো অনেকবার আসবে। তো এই জিনিসগুলোকে দেখা গেল যে তুমি কাউন্ট করলা 0 দিয়ে। এইভাবে 0-1 এর কম্বিনেশনে তুমি যখন একটা সেন্টেন্সের মধ্যে কাউন্ট করতেছো যে আচ্ছা এখানে সিগনিফিকেন্ট টার্ম কয়টা, প্রত্যেকটাকে তো তুমি 1-1 করে দিয়েছো, তার মানে দেখা গেল যে 4টা হইতেছে তোমার সিগনিফিকেন্ট ওয়ার্ড আছে। হ্যাঁ, আরেকটা সেন্টেন্স নাও তুমি, সেখানে দেখা গেল যে স্কোর আসতেছে হচ্ছে সিগনিফিকেন্ট ওয়ার্ডের বেসিসে, ধরো স্কোর আসতেছে 10। আবার কোন কোন সেন্টেন্সে দেখা গেল যে সিগনিফিকেন্ট ওয়ার্ড একেবারেই নাই, ধরো 2টা সিগনিফিকেন্ট ওয়ার্ড আছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সের তুমি সিগনিফিকেন্স স্কোর ক্যালকুলেট করতে হবে। এবং লাস্ট অব্দি কম্পিউটার বেসড এক্সট্রাক্টের জন্য আমরা কিছু সেন্টেন্স সিলেক্ট করে ফেলবো এই সিগনিফিকেন্স স্কোরের বেসিসে। তার মানে আমার প্রোগ্রাম কিভাবে রান করবে, টেক্সট আমি অ্যানালাইসিস করব কিভাবে, এবং সেন্টেন্স সিলেক্ট করব কিভাবে, সেটার এক কথায় যদি আমি বলি যে যে টেক্সটটাকে আমি ইনপুট দিয়েছি সেটাকে আমি অ্যানালাইসিস করব, যে ওয়ার্ডস গুলো হাই ওয়েটেড, সেই কোন ওয়ার্ডস গুলো হাই ওয়েটে যাবে সেই ওয়ার্ড গুলোকে আমি লোকেট করার চেষ্টা করব। এইভাবে সিগনিফিকেন্ট কিছু ওয়ার্ড নিয়ে যখন আমি একটা সেন্টেন্স করব, সেই সেন্টেন্সের টোটাল স্কোরটা কত হবে এটাকে আমি বলতেছি সিগনিফিকেন্ট স্কোর। ঠিক আছে, এই স্কোরটা আমি ডিটারমাইন করব, এবং স্কোরের বেসিসে দেখা গেল কি অ্যাবস্ট্রাক্টের জন্য তো আমি ফাইনালি কয়েকটা লাইন তো সেখান থেকে এক্সট্রাক্ট করব পুরো আর্টিকেল থেকে। দেখা গেল যে যে সেন্টেন্সের স্কোর সব থেকে বেশি, এরকম দেখা গেল যে ধরো তোমার 9টা বা 10টা সেন্টেন্স যাদের সিগনিফিকেন্স স্কোর অনেক হাই, সেটার উপরে বেস করে কম্পিউটার আমার একটা এক্সট্রাক্ট নিয়ে আসতেছে। ঠিক আছে, এটা এইভাবে সে হচ্ছে সেন্টেন্স সিলেক্ট করতেছে এবং ফাইনালি ফরম্যাট দিবে, এবং তারপরে হচ্ছে প্রিন্ট আউট দেওয়া হবে। কিন্তু এইখানে বলা হয় যে তোমার, হ্যাঁ প্রিন্টটা তো তুমি দিচ্ছই, এক্সট্রাক্ট যেগুলো আসতেছে সেগুলোকে তুমি কোনো একটা অফলাইন প্রিন্টারে তুমি প্রিন্ট করলা, এবং আগেও বলেছি যে তোমার আর্টিকেলের যে অর্ডার, সেই অর্ডার কিন্তু ফলো করে তোমার এক্সট্রাক্টের অর্ডারটা যাবে। কিন্তু যে আউটপুটটা আমার আসলো, এটা কি আসলে কোনো লিটারেসি ওয়ার্কের অংশ হইতে পারে? তোমরাই বলো। ম্যানুয়ালি আমি যে অ্যাবস্ট্রাক্টটা করতেছি আর কম্পিউটার আমাকে যে এক্সট্রাক্টটা দিচ্ছে, এই দুইটার মধ্যে কোনটাকে তোমার অনেক বেশি রিলায়েবল বা স্কলারলি বলে মনে হয়? ম্যানুয়াল এটা ম্যাডাম, অথর যেটা দিচ্ছে। এক্স্যাক্টলি, কারণ আমি শুধুমাত্র কয়েকটা ওয়ার্ডের উপরে বেস করে আমার যে এক্সট্রাক্টটা আসতেছে সেটাকে আমি কখনোই একটা স্ট্যান্ডার্ড অ্যাবস্ট্রাক্ট বলতে পারি না। এইবার আসো, এটা যেহেতু হয়ে গেল, আমাকে বলো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, অর্থাৎ স্টেপস যে পড়ালাম কোথাও কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? ম্যাম এক্স্যাক্টলি স্টেপস না, বাট পারপোজের জায়গাটা ক্লিয়ার হয়নি, আপনি আবার একটু প্লিজ রিপিট করতে পারবেন? কোন পারপোজের জায়গা? মানে একদম শুরুতে হচ্ছে এই ধরনের অ্যাবস্ট্রাক্টিংটা আমরা কেন করতেছি সেটা নিয়ে হচ্ছে বলতেছিলেন যে জাস্টিফাই করে, কিন্তু ওই মানে ওই জায়গাটাই আসলে আমি ধরতে পারি নাই, সরি। ও আচ্ছা, না ওই জায়গাটা যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে ধরো তোমার একটা সফটওয়্যার তুমি যখন বানাবা, হ্যাঁ, তখন সফটওয়্যারটা সাকসেসফুল কি না তুমি তখন এটা কিভাবে বুঝবা? তার মানে তুমি যা চাচ্ছ, হিউম্যান মাইন্ড যা চাচ্ছে সেই অনুযায়ী তুমি তো একটা গাইডলাইন্স তৈরি করেছো। তার মানে কি গাইডলাইন্স এর বেসিসে তুমি যা ইনপুট দিবা, তুমি এক্সপেক্ট করবা, বা যে সফটওয়্যারটা বানাইছে সে কিন্তু এক্সপেক্ট করবে যে ওই হিসেবেই তোমাকে একটা আউটকাম দিতে, তাই না? তার মানে কি তুমি যা চাচ্ছ সেই অনুযায়ী যদি তোমার সিস্টেম তোমাকে সেই আউটপুটটা দিতে পারে, তার মানে কি আমি বলতে পারি যে এই জিনিসটা সাকসেসফুল। এখন কি দেখো তো, আমরা যে সমস্ত কাজ ম্যানুয়ালি করতাম এখন সব কয়টাই কিন্তু মেশিন ফরম্যাটে আমরা করার চেষ্টা করি, তাই না?
তার মানে কি মেশিন দ্বারা রিপ্লেস করলে দেখা যায় কি আমাদের কষ্ট অনেক কম হয়। সো অ্যাবস্ট্রাক্টটা যখন আসলো, অ্যাবস্ট্রাক্ট আমরা ম্যানুয়ালি করতেছি, তো সেইটারই একটা অ্যাডভান্সড একটা জায়গা হচ্ছে গিয়ে তোমার কম্পিউটার বেসড অ্যাবস্ট্রাক্টিং। হ্যাঁ, তো কম্পিউটার বেসড অ্যাবস্ট্রাক্টিংটা যখন আসলে আমার তৈরি করা হইলো, তখন এইটার আসলে আমার এক্সপেকটেশনটা কি, যে আমরা ম্যানুয়ালি যেভাবে কাজ করতাম আমার সিস্টেম আমি চাইবো যে ওইভাবে যেন বুঝে, যার কারণে আমি সফটওয়্যারকে এমন একটা নির্দেশনা দেই যাতে করে কি করে, সে হচ্ছে আমার মনের ভাবটা বুঝে আমার মতো করে আমি যেটা চাই সেইটা আমাকে ফেরত দিতে পারতেছে কিনা। তার মানে কি আমার ওখানে কিন্তু একটা হিউম্যান মাইন্ড ম্যাপিং থাকে, ঠিক আছে? এই মাইন্ড ম্যাপিংটার উপর বেস করে আমার সিস্টেম আমাকে সেই জায়গাটা দিতে পারতেছে কিনা, অর্থাৎ আমি ম্যানুয়ালি যেভাবে অ্যাবস্ট্রাক্ট তৈরি করি সেইভাবে আসলে আমার সিস্টেম আমাকে দিতে পারতেছে কিনা, এইটা হচ্ছে গিয়ে এটার উদ্দেশ্য। এবার কি বোঝা গেছে? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? নাই, খুব ভালো। আসো, লাস্ট হচ্ছে গিয়ে আমরা কিছু অটোমেটিক অ্যাবস্ট্রাক্টিং এর সাথে রিলেটেড কিছু স্টাডিজ দেখব, এবং তোমাদের বাকি যে দুই একটা ক্লাস আমার মনে হয় অনলাইনেই আমি নিয়ে নেই, সেটা আমার জন্য বেটার। কারণ তোমাদের অফলাইন ক্লাস নিতে আমার বিশ্বাস করো অনেক কষ্ট হয়, কারণ তোমরা তো আসলে আমি যেরকম আসলে টিচার এক্সপেক্ট করে তোমরা তো আসলে ওই রকম না, এটা আমার বুঝতে আসলে অনেক সময় লাগছে। এবং আমি রিপিটেডলি তোমাদের ক্লাসে কিছু কিছু বিহেভিয়ার নিয়ে আমি এত বেশি ডিস্টার্বড, আমি আজকে তোমাদের কোর্স কোঅর্ডিনেটরের সাথেও কথা বলেছি। তোমরা ক্লাসের মধ্যে আমি জানি না তোমরা নোটিস করো কিনা, কেউ কেউ আছো তোমরা এত বেশি ডিস্টার্ব করো ক্লাসের মধ্যে, তোমরা কমেন্ট পাস করো, কি করো না করো, মানে আমি শিক্ষক হিসেবে আমি জানি না আমি কিভাবে এগুলো আসলে এক্সপ্রেস করা যায়। সো আমি খুবই বিরক্ত, এবং আমার মনে হচ্ছে যে অনলাইন ক্লাসটা অন্তত পক্ষে অনেক বেশি স্বস্তিকর তোমাদের ব্যাচের জন্য। এর নেক্সট ক্লাসগুলো আমি আসলে অনলাইনে নিয়ে নিব, যে দুই একটা ক্লাস আছে। এবং যারা করতে চাও না খুবই ভালো, প্লিজ করো না, দরকার নেই। অটোমেটিক অ্যাবস্ট্রাক্টিং এর সাথে রিলেটেড কিছু স্টাডিজ যারা প্রেজেন্টেশন দিয়েছিল তারাও সম্ভবত আনার চেষ্টা করেছিল, এবং ভালো হয়েছিল ওই জিনিসটা। সো আজকে আমরা টোটাল কয়টা আছে এখানে, 7টা আছে। তো আজকে আমরা হয়তো বা 3টা অবধি দেখতে পারি, যেহেতু একটু ক্যালকুলেটিভ, এবং এই জন্য আমি ফিজিক্যাল ক্লাসটা নিতে চেয়েছিলাম। কিন্তু তোমরা আসলে ফিজিক্যাল ক্লাস করার মতো আমার মনে হয় না যে তোমাদের মেন্টালিটি আসলে কখনো ছিল। তো যেটাই হোক তোমরা এখন অনলাইনে এটা বুঝবা, কিছু করার নেই। আসো, প্রথমত হচ্ছে লুন স্টাডি। লুন স্টাডি, লুনের নাম তো মনে হয় একটু আগে তোমরা শুনেছো, যে লুন হচ্ছে গিয়ে এইচপি লুন, যিনি সর্বপ্রথম আসলে আমাদের কম্পিউটার বেসড অ্যাবস্ট্রাক্টিংটা কিরকম হওয়া উচিত বা এই রিলেটেড যা কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু আসলে মানে ধরো কম্পিউটারের থ্রুতেও যে অ্যাবস্ট্রাক্ট তৈরি করা যায়, এই কনসেপ্টটাই কিন্তু সবার প্রথমে নিয়ে আসছিলেন হচ্ছে লুন, ঠিক আছে? এবং লুন আসলে কিন্তু একটা এক্সপেরিমেন্টের বেসিসে এটা চালিয়েছিলেন। এক্সপেরিমেন্টটা কিরকম ছিল, যে তোমার কিওয়ার্ড টেকনিক ইউজ করে আমি অ্যাবস্ট্রাক্ট তৈরি করতে পারি কিনা, যার কারণেই কিন্তু তোমরা এতবার এই নামগুলো শুনতেছো, যে ওয়ার্ড ফ্রিকোয়েন্সি, ওয়ার্ড অকারেন্স, তার মানে কি কিওয়ার্ড। বেসিক্যালি এই কিওয়ার্ড টেকনিকের উপর বেস করেই কিন্তু আমার আর্লিয়েস্ট যে এক্সপেরিমেন্টটা ছিল, অর্থাৎ লুন যে স্টাডিটা করেছেন, সেখানে কিন্তু মূলত আমার কিওয়ার্ড টেকনিকের উপরেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। সো এইটার মেইন ভিত্তি কি ছিল? ভিত্তি ছিল যে একটা টেক্সটের মধ্যে ফ্রিকোয়েন্টলি যে টার্মগুলো ইউজ করা হয়, ওই টার্মগুলোকে ইউজ করে আমি ওই যে টেক্সট, ওই টেক্সটের মেইন আইডিয়াটাকে আমি নিতে পারি কিনা। হ্যাঁ, এইটাই হচ্ছিল গিয়ে আমার লুনের স্টাডির মেইন বক্তব্য ছিল। তার মানে তার ভিত্তিটাই ছিল হচ্ছে ওয়ার্ড অকারেন্স। ওয়ার্ড কতবার আসতেছে, ডিজিটাল লাইব্রেরি, এই ওয়ার্ডটা যখন অনেকবার আসতেছে, তার মানে এইটা থেকে সে বোঝার চেষ্টা করতেছে যে এই আর্টিকেলটা পুরোটাই হয়তো বা ডিজিটাল লাইব্রেরি নিয়ে কথা বলতে চেয়েছে, ভার্চুয়াল লাইব্রেরি, অটোমেটেড লাইব্রেরি, ঠিক আছে? এই ধরনের টার্ম যখন ফ্রিকোয়েন্টলি একটা আর্টিকেলের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন সে ধরে নিচ্ছে যে এই আর্টিকেলটা সম্ভবত এইটা রিলেটেড, ঠিক আছে? এবং প্রত্যেকটা সেন্টেন্সকে এই জায়গায় স্কোর করা হতো, স্কোরিং দেওয়া হতো। স্কোরিংটা কিন্তু আমি একটু আগে একবার একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
এবার আরেকটু শোনো, সেটা হচ্ছে ওয়ার্ড দুই ধরনের, একটা হচ্ছে তোমার সিগনিফিক্যান্ট ওয়ার্ড এবং একটা হচ্ছে নন সিগনিফিক্যান্ট ওয়ার্ড, একটা আর্টিকেলের পার্সপেক্টিভে। এখন তুমি সিগনিফিক্যান্ট ওয়ার্ডটাকে তুমি ধরো 1 দিয়ে কাউন্ট করতেছো, নন সিগনিফিক্যান্ট ওয়ার্ডটাকে তুমি 0 দিয়ে কাউন্ট করতেছো। এইভাবে একটা সেন্টেন্সের মধ্যে তুমি সিগনিফিক্যান্ট এবং নন সিগনিফিক্যান্ট টার্মের যে টোটাল স্কোরিং, এই স্কোরিং এর বেসিসে তোমার যে সেন্টেন্সটা হাইয়েস্ট স্কোর করবে, অর্থাৎ যে সেন্টেন্সটার মধ্যে তোমার সিগনিফিক্যান্ট টার্ম সব থেকে বেশি থাকবে, সেই জিনিসটাকে সে তার অ্যাবস্ট্রাক্টের জন্য ওই সেন্টেন্সটাকে সে নিয়ে আসবে। এই জায়গাটা বুঝতে কি কারো সমস্যা আছে? এটা কিন্তু মেইন কনসেপ্ট লুনের স্টাডি। একটু বলো তো, বুঝতে ম্যাম পারছো? আরেকবার একটু বলেন। আচ্ছা, এই যে দেখো তুমি, আচ্ছা তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। আমার স্লাইডের সেকেন্ড যে সেন্টেন্সটা আছে এটা একটু খেয়াল করো। Considered to be the earliest experiment of the keyword technique. এখানে আমি দেখো কিছু সিগনিফিক্যান্ট টার্ম এই জায়গা থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। যেমন ধরো কনসিডার্ড হতে পারে, এটা একটা সিগনিফিক্যান্ট টার্ম, এটাকে আমি 1 দিলাম। 2 তো একটা আসলে কি বলবো, এটা তো প্রিপোজিশন, তো এইটাকে আসলে আমি, এটা তো আমার ইম্পর্টেন্ট কিছু না। তার মানে এই সেন্টেন্সের আসপেক্টে এটা কিন্তু শুধুমাত্র আমার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ধরো একটা প্রিপোজিশন ইউজ করতে হয়, এই কারণে হচ্ছে গিয়ে আমি ইউজ করছি, ঠিক আছে, বা ভার্বের আগে টু বি, যাই হোক। সো টুটাকে আমি কোনো সিগনিফিক্যান্ট টার্ম ধরবো না, এটাকে নন সিগনিফিক্যান্ট টার্ম ধরলাম, এটাকে আমি দিলাম 0। বিও হচ্ছে আসলে তোমার সিগনিফিক্যান্ট কোনো টার্ম না, এটাকেও তুমি দাও 0। ডি, এটা একটা আর্টিকেল, এইটার কোনো সিগনিফিক্যান্স নাই, আনলেস এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারে তোমাকে হেল্প করতেছে। এর বাইরে এর সিনট্যাকটিক ভ্যালু আছে, কিন্তু এর ওই অর্থে কোনো সিম্যান্টিক ভ্যালু নাই, এটাকেও তুমি 0 দাও। আর্লিয়েস্টটাকে ধরো যে ঠিক আছে, আর্লিয়েস্ট হয়তো বা একটা সিগনিফিক্যান্ট টার্ম হতে পারে, দিলাম 1। এক্সপেরিমেন্ট, এটাকে দিলাম 1। অফ, অ্যাগেইন এগুলো প্রিপোজিশন কনজাংশন আমার কোনো ভ্যালু অ্যাড করতেছে না, এটাকে আমি দিলাম 0। ডি কে দিলাম হচ্ছে 0। কিওয়ার্ড একটা ইম্পর্টেন্ট টার্ম, এটাকে দিলাম আমি 1। টেকনিক একটা ইম্পর্টেন্ট শব্দ, এটাকে আমি দিলাম 1। তার মানে এই সেন্টেন্সটা স্কোরিং কত হবে আমাকে বলো তো? 5। ডেফিনেটলি 5। 5। ইয়েস, 5। এবার কি বোঝা গেছে? এইভাবে প্রত্যেকটা ম্যাম। সেন্টেন্সের আমার একটা করে স্কোরিং থাকবে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কয়টা সিগনিফিক্যান্ট টার্ম আছে ওইটার বেসিসে আমি স্কোর করে, যে সেন্টেন্সটার স্কোর সব থেকে বেশি হবে সেই সেন্টেন্স গুলোকে কি করব, আমি অ্যাবস্ট্রাক্টের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? এবার দেখো, সিগনিফিক্যান্স অফ আ সেন্টেন্স ইজ টু বি টেকেন অ্যাজ আ ফাংশন অফ সেন্টেন্সের মধ্যে কতটা সিগনিফিক্যান্ট ওয়ার্ড আছে, এবং ও আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আমি ইউজ করেছি তাদের রিলেটিভ পজিশনটা অ্যাকচুয়ালি কি। তার মানে কে আমার ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কে আমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তুমি একটা সেন্টেন্সের মধ্যে সব থেকে বেশি প্রায়োরিটি কাকে দিবা? নাউনকে দিবা, ভার্বকে দিবা, নাকি অ্যাডজেক্টিভকে দিবা অ্যাজ আ ওয়ার্ড? ভার্ব কে? নাউনকে দিবা না? নাউন টু নেম, ডেফিনেটলি আমি তুমি নাউনকে ভার্বকে দিব। কারণ নাউন টু নেম কিওয়ার্ড হিসেবে থাকবে। ডেফিনেটলি, তাহলে নাউনই তো তোমার কিওয়ার্ড মেনটেন করতেছে, তাই না? ডিজিটাল জি। লাইব্রেরি, এটা তো একটা কিওয়ার্ড, এটা কি নাউন না? তার মানে কি নাউনকে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, তার মানে রিলেটিভ পজিশন। অর্থাৎ আবার দেখো, ভার্ব কি সব ভার্বকে কি তুমি সমান ইম্পর্টেন্স দিবা? কখনোই না। ইজ একটা ভার্ব, এমফাসাইজ একটা ভার্ব, তুমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবা? এমফাসিস। অবশ্যই এমফাসাইজকে। সো আমার একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডের রিলেটিভ পজিশনস গুলোও কিন্তু আমি সেক্ষেত্রে দেখার চেষ্টা করব। ভেরি ভেরি একটা কি বলো, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। সে কি করে, কোনো একটা অ্যাডজেক্টিভকে হয়তো বা কোয়ালিফাই করতেছে, তাই না? সো ভেরি শব্দটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট কোনো টার্ম না। তার মানে কিন্তু তুমি যখন দেখা গেল একটা জিনিস তোমার, আচ্ছা কিছু কিছু টার্ম আছে না তোমার এট দ্য সেম টাইম নাউন হিসেবেও বসে, আবার হচ্ছে গিয়ে ভার্ব হিসেবেও বসে, এরকম কিছু আছে না? দুই একটা এক্সাম্পল বলো তো। হ্যাঁ, জেরান্ড হতে পারে।
তো তোমার ওয়ার্ডের মধ্যে, তোমার সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটাকে আসলে তুমি কি হিসেবে ইউজ করতেছো, রিলেটিভ পজিশনটা আসলে কি ওয়ার্ডের, এটাও কিন্তু কম্পিউটার কাউন্ট করতেছে। এটা কার স্টাডি? এটা হচ্ছে লুনের স্টাডি। আগামীতে যতগুলো স্টাডি আমরা পাবো, এই স্টাডি গুলোর মধ্যে একটু ডিফারেন্সিয়েট করে পড়ার চেষ্টা করবা, যে অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবা যে আচ্ছা লুন এই জায়গাটাকে প্রায়োরিটি দিচ্ছে, আস্কিমেটিক মনে হয় অন্য একটা জায়গায় প্রায়োরিটি আছে ওদের, ঠিক আছে। তো আমরা এখন যেটা পড়লাম লুনের স্টাডি আরো আছে, আমরা একটু সামনে যাই, তারপরে আমরা একবারে সামারাইজ করব। সিগনিফিকেন্স ফ্যাক্টর, এইটাকে লুনের স্টাডি কিভাবে ক্যালকুলেট করে? দেখো ওয়ার্ড ফ্রিকোয়েন্সির কথা বারবার এসছে, তোমরা যে বলতেছিলা, প্রথমে একজন বললা যে হচ্ছে কোনটাকে আমরা গুরুত্ব দিব ম্যাম, আমরা কি ইজ, তারপরে জন্য কি প্রিপোজিশন, এগুলাকেও কি আমরা ধরবো কিনা। ওদের ক্ষেত্রে বলি, দেখো ওয়ার্ড ফ্রিকোয়েন্সিকে আসলে কিভাবে কাউন্ট করতেছে লুনের স্টাডি। প্রথমত আসো, কমন ওয়ার্ডস যেগুলো আছে, তার মানে প্রোনাউন্স, প্রিপোজিশনস, আর্টিকেলস, এগুলোকে সে কাউন্ট করবে না, ঠিক আছে। ওই দেখো আমি যে সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছিলাম না 0 দিয়ে, তার মানে কি যেগুলোতে প্রোনাউন আছে, যেগুলোতে প্রিপোজিশন পেয়েছি আমরা, যেগুলোতে আর্টিকেল পেয়েছি, এগুলোকে আমরা কাউন্ট করব না। বাকি যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোকে তারা কাউন্ট করবে। occurrences of all remaining words are counted। কার স্টাডিতে? এটা লুনার স্টাডিতে। এরপরে কি হবে? ওয়ার্ডস আর র্যাঙ্কড বাই ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স। এই দেখো আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এইখানের মধ্যে দেখো টেকনিক একটা শব্দ, এই টেকনিক শব্দটা যদি এখন তুমি একটা সেন্টেন্সের মধ্যে তো পাইলা, ঠিক আছে, এখন পুরো আর্টিকেলের মধ্যে যদি তুমি এই টেকনিক শব্দটাকে 300 বার পাও, 300 পেয়ে দেখা গেল যে সে ফার্স্ট হয়েছে, তার মানে কি এইটা হচ্ছে গিয়ে আমার ওয়ার্ডটাকে আমি এরপরে কত বেশি বার ওই ওয়ার্ডটা আমার আর্টিকেলের মধ্যে ইউজ করা হয়েছে, এই ওয়ার্ড। আচ্ছা তোমরা তো মনে হয় জাভেদ স্যারের কোর্সে এগুলা পড়ছো না? ওয়ার্ড ফ্রিকোয়েন্সি পড়ার তো কথা। না ম্যাম। হ্যাঁ, এটা তো জানা কথা, তোমরা রেসপন্স দিবা এইটাই। ওয়ার্ড ফ্রিকোয়েন্সি জাভেদ স্যার পড়ায় নাই, এটা পড়ছি কিন্তু এটা পড়ানো হয়নি, আর আমরা অনলাইন ক্লাস করেছি তো। না সেই ঠিক আছে। এরপরে তার মানে কি, একটা ওয়ার্ড যতবার আসলো টেকনিক দিয়ে আমি বুঝাই, টেকনিক ওয়ার্ডটা সব থেকে বেশি বার আসছে, 300 বার আসছে, তার মানে কি টেকনিক হচ্ছে র্যাঙ্কে 1 নম্বরের ওয়ার্ড, ঠিক আছে। তার মানে র্যাঙ্কের যে 1 নম্বরের ওয়ার্ডটা সে সব থেকে বেশি বার আসছে, এটাকে আমি কাউন্ট করব দি মোস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ড, এবং এই ওয়ার্ডটাকে সিগনিফিকেন্ট হিসেবে ধরা হবে। এখানকার বাকি যে ওয়ার্ড গুলো আছে দেখো, এই যে কনসিডার্ড, মনে করো কনসিডার্ড পুরো আর্টিকেলের মধ্যে একবার আসছে, তুমি তো এখানে 1 স্কোর ওকে দিছিলা ওই সেন্টেন্স স্কোরিং এর সময়, কিন্তু পুরো আর্টিকেলের মধ্যে যদি তোমার কনসিডার্ড শব্দটা একবারই আসে, তার মানে কি সে পারতপক্ষে লাস্ট পজিশনে যাবে। তার মানে এই যে জিনিসটা আছে, এই সেন্টেন্সটা দিয়ে, এই ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সটা হইতেছে, এই সেন্টেন্সটা তোমার কাউন্ট হবে না ফাইনালি গিয়ে, কারণ এই সেন্টেন্সটা তখন তোমার ওই ওয়ার্ডের অকারিংস এর কারণে কিন্তু তার গুরুত্ব হারাবে, ঠিক আছে। লিস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ডস আর নট টু বি কনসিডার্ড সিগনিফিক্যান্ট, তার মানে যে ওয়ার্ড গুলো সব থেকে কম বার এসছে ওই ওয়ার্ড গুলোকে আমি সিগনিফিক্যান্ট ওয়ার্ড হিসেবে ক্যালকুলেট করব না। তার মানে সিগনিফিক্যান্ট ফ্যাক্টর প্রত্যেকটা সেন্টেন্সের জন্য কিভাবে ক্যালকুলেট করতেছে আরেকবার দেখো, এবার একটু ডিটেইলসে। যে সেন্টেন্স গুলোতে তুমি দেখবা যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড গুলো তোমার র্যাঙ্কে 1, 2, 3 হয়ে গেছে, যে সেন্টেন্স গুলো এই ধরনের ওয়ার্ডের প্রতি বেশি কনসেন্ট্রেশন দিয়েছে, বেশিবার ইউজ করেছে, ওই ওয়ার্ড গুলোকে কিন্তু প্রথমত আমার কম্পিউটার লোকেট করবে। কিন্তু লোকেট করা মানেই কিন্তু সিলেক্ট করা না, প্রথমে সে লোকেট করবে। এরপরে আসো, দুইটা শব্দ যদি খুব কাছাকাছি থাকে এবং সেই শব্দগুলোর মাঝে যদি 4টা ইন্টারভেনিং ওয়ার্ডস থাকে, ফর এক্সাম্পল কি রকম, যেমন ধরো অ্যাপেল অফ ডিসকর্ড, 3টা ওয়ার্ডের একটা শব্দ, অ্যাপেল এবং ডিসকর্ডের মাঝে একটা অফ আছে, অফটাকে আমি ধরি হচ্ছে ইন্টারভেনিং ওয়ার্ডস। আবার আরেকভাবে চিন্তা করো, লাইব্রেরিজ হুইচ আর একাডেমিক ইন নেচার, এটা একটা যদি সেন্টেন্স হয়, সেক্ষেত্রে লাইব্রেরিজ হুইচ আর একাডেমিক, তার মানে কি লাইব্রেরিজ এবং একাডেমিক এই শব্দের মাঝে কয়টা শব্দ আসছে? 2টা শব্দ আসছে।
এই দুইটা শব্দ হচ্ছে আমার ইন্টারভেনিং টার্ম। তার মানে 2 নাম্বার পয়েন্ট বলতে চাইছে যে দুইটা ওয়ার্ড অর্থাৎ একাডেমিক এবং লাইব্রেরি, এই দুইটা ওয়ার্ডের মধ্যে হাইয়েস্ট 4টা ইন্টারভেনিং এরকম ওয়ার্ড যদি থাকে, হাইয়েস্ট 4টার কম বা বেশি, তার মানে 1 2 3 4, যে কোনো 4টা ওয়ার্ড পর্যন্ত যদি থাকে, তারপরও আমার সিস্টেম কি করবে, এই দুইটা ওয়ার্ডকে অর্থাৎ একাডেমিক এবং লাইব্রেরিকে রিলেটেড ওয়ার্ড হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে, দুইটা ওয়ার্ড তখনই রিলেটেড ওয়ার্ড হিসেবে একটা সেন্টেন্সে কাউন্ট হবে যদি তাদের মাঝে 4টার বেশি ইন্টারভেনিং ওয়ার্ডস, অর্থাৎ সেটা হতে পারে তোমার প্রিপোজিশন, আর্টিকেল বা যে কোনো কিছু, এটা যদি না থাকে। আজকের ক্লাসটা যে অফলাইনে হওয়া উচিত ছিল, এটা কি তোমরা এখন বুঝতেছো? একটু আওয়াজ দাও তো শুনি, কথা বলো। জি ম্যাম। হুম, তাহলে যে আজকের ক্লাসটা যে অনলাইনে নিলা, এটা কি করব আমি বলো তো? আমি এই কারণেই কিন্তু এই ক্লাসটা অফলাইনে নিতে চাইছিলাম। আচ্ছা, তার মানে দুইটা ওয়ার্ড কখন, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ওয়ার্ড কখন রিলেটেড ওয়ার্ড হয়, এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে তাদের মাঝে হাইয়েস্ট 4টাও যদি ইন্টারভেনিং ওয়ার্ডস থাকে, তারপরও কিন্তু আমরা দুইটা ওয়ার্ডকে কি করতে পারি, রিলেটেড ওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারি। কিন্তু 4টার বেশি যদি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু দুইটা ওয়ার্ড যে রিলেটেড, এটা কিন্তু আমার সিস্টেম কাউন্ট করবে না। সিস্টেমের প্রোগ্রামিংটা কিন্তু ওইভাবে করা আছে। ঠিক আছে, the numbers of clusters in the sentence is determined। এবার আসো, ক্লাস্টার কি? ক্লাস্টার জিনিসটা হচ্ছে, এই যে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছি না, অ্যাপল অফ ডিসকর্ড, মানে কি বলতো? বিবাদের বিষয়। বিবাদের বিষয়। অ্যাপল অফ ডিসকর্ড, এই যে একটা গুচ্ছ, এটার কিন্তু আলাদা কোনো মিনিং হয় না। মিনিং কি হয়, তুমি যদি অ্যাপেলকে আলাদা চিন্তা করো আর যদি তোমার ডিসকর্ডকে আলাদা চিন্তা করো, তাহলে কিন্তু এক্সাক্ট মিনিংটা আসবে না। তার মানে এই ধরনের ওয়ার্ডকে ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট যদি তুমি আলাদাভাবে কাউন্ট করো, থিংস যদি তুমি আলাদাভাবে কাউন্ট করো, তাহলে ইন্টারনেট অফ থিংস যে একটা টেকনিক, একটা টেকনোলজি, এই জিনিসটার মিনিং কিন্তু তোমার এক্সট্রাক্ট হবে না। ক্লাস্টার বলতে আমি সেই সমস্ত ওয়ার্ডকে বুঝাই যেই সমস্ত ওয়ার্ডে এক গুচ্ছ ওয়ার্ড, যে ওয়ার্ডের ওই গুচ্ছের শুরু হয় একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড দিয়ে, একটা সিগনিফিকেন্ট ওয়ার্ড দিয়ে, এবং শেষও হয় একটা সিগনিফিকেন্ট ওয়ার্ড দিয়ে। এই জিনিসগুলোকে আমি বলি ক্লাস্টার। এক্সাম্পল দাও কয়েকটা, কি কি হতে পারে, তোমাদের মুখ থেকে একটু শুনি, ক্লাস্টার ওয়ার্ড কি কি হতে পারে? ঘুমাই গেছো? না ম্যাম। একটু বলেন দেখি ক্লাস্টার ওয়ার্ডের এক্সাম্পল। বুঝছো তো ক্লাস্টার ওয়ার্ড কি রকম? যেমন ম্যাম, ইন্টারনেট অফ, অ্যাপল অফ ডিসকর্ড এটা কি ক্লাস্টার ওয়ার্ড? এতক্ষণ কি বুঝলা? ম্যাম, তাহলে তো সকল ফ্যারিজই ক্লাস্টার হবে যদি এটা হয়। সকল মানে অ্যাপল অফ ডিসকর্ড এই রিলেটেড মানে যত আছে ফ্যারেস আছে, সবগুলোই তো ক্লাস্টার অর্থ হবে। হ্যাঁ, তো ফ্রেজেরই দুই একটা এক্সাম্পল দাও। কাপ অফ টি। ওকে ফাইন, কাপ অফ টি, ঠিক আছে, বুঝতে পারছি, আপনারা ধরতে পারছেন। এরকম ক্লাস্টার ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে কতগুলো আছে, এইটা ডিটারমাইন করে সে। ক্লাস্টার ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে আমি ডিটারমাইন করব, এইটা একটু দেখো। সেটা হচ্ছে, ধরো এই যে যেটা এক্সাম্পল দিলা, কাপ অফ টি, এখানে টোটাল আছে হচ্ছে আমার, এটা একটা ক্লাস্টার, ডেফিনেটলি এটা একটা ক্লাস্টার। এই ক্লাস্টারের ম্যাম, মধ্যে, হ্যাঁ বলো। ম্যাম বোম্বার্ড উইথ কুইশনস, ম্যাম এটাও কি তাহলে কাস্টার্ড ওয়ার্ড হবে নাকি? হ্যাঁ, যেগুলোর তোমার মিনিং আলাদাভাবে এক্সট্রাক্ট করলে তোমার মিনিংই চেঞ্জ হয়ে যায়, এই সমস্ত ওয়ার্ডই কিন্তু তোমার গুচ্ছ। ক্লাস্টার মানে বুঝছো, গুচ্ছ। গুচ্ছ ওয়ার্ডের একটা কিন্তু মিনিং আছে। অ্যাপল অফ ওয়ান্স আই, এই ধরনের কোন একটা ওয়ার্ড তুমি এখন যদি অ্যাপল মানে বাংলায় মিনিং করো এটা একটা আপেল, তারপরে ওয়ান্স আই, আই মানে চোখ, কিন্তু বিষয়টা কি আসলে তাই? বিষয়টা তো আসলে তাই না। এটা পুরোটা মিনিং করলে একটা অন্য একটা মিনিং বের হয়। ঠিক আছে, সো এগুলোকে অবশ্যই হচ্ছে গিয়ে আমার ক্লাস্টার ওয়ার্ড হচ্ছে গিয়ে হিসেবে কাউন্ট করতে হবে। কে প্রশ্ন করছো?
লাস্ট প্রশ্নটা কে করলা? ম্যাম আমি করছিলাম। তোমার নাম কি? আবু বকর? জি ম্যাম। তোমার প্রশ্ন শুনে আমি বুঝতে পারছি যে তুমি প্রশ্ন করছো। এই ধরনের প্রশ্ন অন্য কেউ তো করে না, এই কারণে। না ম্যাম, আচ্ছা, এটা হচ্ছে যে ম্যাম ক্লাস্টার্ড ওয়ার্ড কিনা সেটাই শুধু জানতে আমি বুঝতে চাচ্ছিলাম। পারছি, ঠিক আছে, বুঝতে পারছি। এবার আসো ক্লাস্টার ওয়ার্ডের মধ্যে, ক্লাস্টার ওয়ার্ডটাকে আমি কিভাবে, ক্লাস্টার ওয়ার্ড সিগনিফিকেন্ট কি না এইটাকে আমি কিভাবে ডিটারমাইন করব। তার মানে ক্লাস্টার ওয়ার্ডের মধ্যে ডেফিনেটলি তোমার একটা ওয়ার্ড তো থাকবে না, বুঝতেই পারতেছো। ক্লাস্টার মানেই যেহেতু গুচ্ছ, তার মানে ওখানে 2টা বা 3টা ওয়ার্ড তো অবশ্যই থাকবে। এখন এই এক একটা ক্লাস্টারের এই যে 2টা বা 3টা ওয়ার্ড, এই 2-3টা ওয়ার্ড সিগনিফিকেন্ট ওয়ার্ড কিনা এইটা তুমি কিভাবে ডিটারমাইন করবা? এইটা ডিটারমাইন করার ওয়ে হচ্ছে ওই যে নাবিলা যে এক্সাম্পলটা দিয়েছে, কাপ অফ টি, টোটাল ওয়ার্ড কয়টা? 3টা। কাপ অফ টি, টোটাল ওয়ার্ড 3টা। 3টার মধ্যে সিগনিফিকেন্ট ওয়ার্ড কয়টা? 2টা, কাপ আর টি। অফটাকে আমি সিগনিফিকেন্ট ধরতেছি না। তাহলে এই যে 2টা তুমি সিগনিফিকেন্ট ওয়ার্ড পাইলা, এই 2টাকে তুমি প্রথমত স্কোয়ার করবা। 2টাকে স্কোয়ার করলে হয় আসে হচ্ছে 4। এই 4 যে আসলো, এইটাকে তুমি এখন ভাগ করবা তোমার ক্লাস্টারে টোটাল আসলে কয়টা ওয়ার্ড আছে। ক্লাস্টারে টোটাল ওয়ার্ড কয়টা ছিল? 3টা। তার মানে 4/3। এইটা হচ্ছে গিয়ে তোমার ওই ক্লাস্টারের significance factor. So the significance factor is calculated by squaring the number of significant words in the cluster and dividing this square by the total number of words within the cluster. এই জায়গাটা কি বুঝতে পারছো? ম্যাম এক্সাম্পলটা আরেকবার বোঝালে একটু ভালো হতো। কাপ অফ টি বলেছিলাম না, এটা তো জি একটা ম্যাম। ক্লাস্টার ওয়ার্ড, তাই না? তা এই ক্লাস্টার ওয়ার্ডের এই ক্লাস্টার ওয়ার্ডটা সিগনিফিকেন্ট কিনা এইটা আমি কিভাবে ডিটারমাইন করব? ডিটারমাইন করার ওয়ে হচ্ছে ওই ক্লাস্টারের মধ্যে যে কয়টা সিগনিফিকেন্ট ওয়ার্ড আমার আছে, তার মানে কি কাপকে আমি একটা সিগনিফিকেন্ট ওয়ার্ড ধরতেছি, ওকে দিলাম আমি 1। অফ যেহেতু একটা কি প্রিপোজিশন, এটার সেরকম কোনো ভ্যালু যেহেতু আমার কাছে নাই, সেহেতু ওটাকে আমি 0 দিলাম। টি যে জিনিসটা সেটা একটা সিগনিফিকেন্ট টার্ম, ওটাকে আমি দিলাম 1। তার মানে এই ক্লাস্টারের মধ্যে টোটাল আমার কত আসলো? 2টা সিগনিফিকেন্ট ওয়ার্ড আসলো, তাই না? এই যে 2টা সিগনিফিকেন্ট ওয়ার্ড আসলো, এই 2টাকে তুমি স্কোয়ার করবা। স্কোয়ার করলে কত আসে? 4। 4কে তুমি এখন কত দিয়ে ডিভাইড করবা? ওই ক্লাস্টারের মধ্যে টোটাল কয়টা শব্দ আছে। দেখো ক্লাস্টারের মধ্যে কিন্তু টোটাল আসলে 3টা শব্দ ছিল, কাপ অফ টি 3টা শব্দ। 4কে 3 দিয়ে যখন তুমি ভাগ দিবা তখন 1 পয়েন্ট সামথিং আসবে। এইটা হচ্ছে গিয়ে তোমার সেই কি বলবো ক্লাস্টারের সিগনিফিকেন্স ফ্যাক্টর ভ্যালু। এবার আসো বেগার ডেসক্রিপশন। এটা কি জিনিস? এটাও একটা ক্লাস্টার ওয়ার্ড, 2টাই সিগনিফিকেন্ট ওয়ার্ড। তার মানে কি 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার মানে 4/2 ইকুয়ালস টু 2। তার মানে বেগার ডেসক্রিপশনের সিগনিফিকেন্ট ফ্যাক্টর বেশি নাকি কাপ অফ টির সিগনিফিকেন্ট ফ্যাক্টর বেশি? আমাকে এবার বুঝাও। বেগার্স ফ্যাক্টর, এটা তো 2 আসতেছে। হ্যাঁ এটা বেশি। ডেফিনেটলি। আমাকে জাস্ট বলো যে প্রসেসটা বুঝতে পারছো কিনা। জি ম্যাম। এমন কি কেউ আছো যে প্রসেস বুঝতে পারো নাই? কেউ নাই, খুবই ভালো। ম্যাম, হ্যাঁ বলেন। আমরা কি এখানে তাহলে একটা সফটওয়্যার কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করে ওইটা করতেছি এসেনশিয়ালি, মানে ক্লাস্টার ওয়ার্ড, সিগনিফিকেন্ট ওয়ার্ড আর কিওয়ার্ড, আমরা জেনারেল সেন্সে যে কিওয়ার্ড বলি ওইটার মধ্যে পার্থক্য কি? কিওয়ার্ড হচ্ছে গিয়ে তোমার, কিওয়ার্ড তো আসলে অনেক বড় একটাই। তোমার ধরো আমি যদি, তুমি যেটা বলতেছো যে আমরা আসলে এখন কি পড়তেছি, সেটা হচ্ছে আমরা এখন পড়তেছি কম্পিউটার অ্যাবস্ট্রাক্ট জেনারেট করার জন্য কোন টার্মগুলোকে সিগনিফিকেন্স দিয়ে সেই টার্মগুলো থেকে সেন্টেন্স গুলো নিয়ে আসার চেষ্টা করে। সেক্ষেত্রে ক্লাস্টার ওয়ার্ড কি তোমার কিওয়ার্ড হতে পারে না? ডেফিনেটলি হতে পারে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় নাও হইতে পারে। কিওয়ার্ড দিয়ে তুমি কি বুঝো সানভি, আমাকে বলো তো।
এই যে সিগনিফিকেন্ট ওয়ার্ড গুলো যেটা আমার আর্টিকেলের সাথে বেশি রেলেভেন্ট, যেটা যতবার বেশি আসছে, এই যে সিগনিফিকেন্ট ফ্যাক্টর যেসব ওয়ার্ডের বেশি, কিওয়ার্ড কি সব থেকে বেশিবার যে জিনিসটা আসবে সেটাই কি আমার কিওয়ার্ড হবে? কিওয়ার্ড বলতে তুমি কি বুঝো? আমি কিওয়ার্ড বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যেটা আমার রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ড, একটা আর্টিকেলকে যে ওয়ার্ডটা সব থেকে বেশিবার রিপ্রেজেন্ট করবে, এই জিনিসটাকে আমি বুঝি। যে ওয়ার্ডটা দিয়ে আমার আর্টিকেলকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো, এটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ড, এখন তোমার প্রশ্ন কি ক্লাস্টার ওয়ার্ড আর কিওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? জি ম্যাম। ক্লাস্টার ওয়ার্ড কি সব ক্লাস্টার ওয়ার্ড কি কিওয়ার্ড হবে? তোমার কমন সেন্স কি বলে? ম্যাডাম অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে তো আমরা ওই যে যেই 4-5টা দরকার আমাদের ওইগুলাই খুঁজে বের করার চেষ্টা করতেছি, ক্লাস্টারের উদ্দেশ্য তো ওইটাই। তাহলে ম্যাডাম বলা তো যাওয়ার কথা বলা তো যাওয়ার কথা। না, মানে কিওয়ার্ড তো 200টা হইতে পারে, কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্টের জন্য তো 4-5টাই খুঁজতেছি, কারণ আমাদের শর্ট করতে হবে জিনিসটাকে। হ্যাঁ তাহলে ডেফিনেটলি, তো তার আমরা মানে তো এখানে কিওয়ার্ডই খোঁজার চেষ্টা করতেছি। হ্যাঁ যদি ডেফিনেটলি কিওয়ার্ড আমরা ওই কিওয়ার্ড সেন্সে ব্যবহার করি যে আমাদের অ্যাবস্ট্রাক্টের ইম্পর্টেন্ট ওয়ার্ড হবে। ডেফিনেটলি ঠিক বলছো। কিওয়ার্ড অবশ্যই, কিন্তু সমস্ত ক্লাস্টার্স ওয়ার্ড কিন্তু কিওয়ার্ড নাও হতে পারে। সেটা কিসের উপর ডিপেন্ড করবে? ক্লাস্টার্স এর সিগনিফিকেন্স ফ্যাক্টর কত বেশি। কোনো একটা ক্লাস্টার ওয়ার্ডের সিগনিফিকেন্স যদি বেশি না হয় সানভি, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরবো না। কিওয়ার্ড বলো, ক্লাস্টার বলো বা ওয়ার্ড ফ্রিকোয়েন্সি বলো, ওয়ার্ড ফ্রিকোয়েন্সি এবং ক্লাস্টার্স এর, অর্থাৎ কোনো একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড এবং ক্লাস্টার তখনই কিওয়ার্ড হবে যখন সেটা অনেক বেশি বার, অর্থাৎ হাই র্যাঙ্কে যাবে। ঠিক আছে, হাই র্যাঙ্কে যখন যাবে তখন কিন্তু সেটাকে আমি কিওয়ার্ডে নিয়ে আসতে পারি, যে আমার মেইন থিম বা কি থিম হচ্ছে গিয়ে এই ওয়ার্ড গুলোকেই জেনারেট করবে। তুমি বিগ ডাটা নিয়ে যখন একটা আর্টিকেল করবা তখন কিন্তু ঘুরে ফিরে তোমার বিগ ডাটা টার্মটা ওই আর্টিকেলের মধ্যে সব থেকে বেশিবার আসবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। ঠিক আছে, এবার তুমি বলো, তুমি কি ক্লিয়ার হইছো? জি ম্যাডাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ। সব ক্লাস্টার কিন্তু কিওয়ার্ড হবে না, এটা কিন্তু মাথায় রাখবা। ম্যাম সিগনিফিকেন্ট, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমি যদি অ্যাবস্ট্রাক্ট করতে চাই তাহলে অ্যাবস্ট্রাক্টের জন্য যদি আমি কিওয়ার্ড ফাইন্ড আউট করি সেক্ষেত্রে কি ম্যাম প্রত্যেকটা সেন্টেন্সের যে কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম আছে সেগুলোকে কিওয়ার্ড হিসেবে বিবেচনা করবো, নাকি হচ্ছে যে পুরো যেই আর্টিকেলটা আছে সেই আর্টিকেলের থিমের উপর ভিত্তি করে আমি কিওয়ার্ডটা বাবা ফাইন্ড আউট তুমি করবো? কেন ওয়ার্ড ফ্রিকোয়েন্সি কাউন্ট করবা? তোমার তো ওয়ার্ড ফ্রিকোয়েন্সি কাউন্ট করার কাজ না, কারণ তুমি হিউম্যান বিং, তুমি তো পুরাটা বুঝে তুমি তো থিম এক্সট্রাক্ট করতে পারবা, কিন্তু যে কম্পিউটার আছে সে তো তোমার থিম অ্যাবস্ট্রাক্ট মানে এক্সট্রাক্ট করতে পারবে না, সেক্ষেত্রে এটা তার ক্ষেত্রে প্রযোজ্য। তুমি কি এখন বসে বসে মানে পুরো আর্টিকেলের মিনিং না বুঝে তুমি কি এখন ওয়ার্ড কয়টা আছে এইটা কাউন্ট করার চেষ্টা করবা? এটা কি লজিক্যাল? আবু বকর, ম্যাম বুঝিনি ম্যাম। তুমি বলতে চাচ্ছ যে, আমি যতটুকু তোমার কোশ্চেন বুঝছি, তুমি কি এটা বলতে চাচ্ছ যে তুমি যখন তোমাকে একটা ম্যানুয়ালি আর্টিকেল দেওয়া হবে সেখানে সব থেকে বেশিবার যে ওয়ার্ডটা, অর্থাৎ যেটাকে তুমি কিওয়ার্ড হিসেবে নিচ্ছ, যে ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, সেই ওয়ার্ডটাকে তুমি গুনে 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 তারপরে সেটার মানে কি বলবো সিগনিফিকেন্স বের করার চেষ্টা করবা, এটা বলার চেষ্টা করতেছো ক্যালকুলেট করে? না 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 ম্যাম, আমি বলতে চাচ্ছি হচ্ছে ম্যানুয়ালি বা কম্পিউটার বেসড যাই হোক, যদি আমি যাই হচ্ছে হোক যে হবে না, প্রথমত ক্লিয়ার হয়ে যাও, যাই হোক এটা হবে না। আচ্ছা ম্যাম, কম্পিউটারের জন্য আলাদা, তোমার ম্যানুয়ালি আলাদা। কম্পিউটারের জন্য কি ম্যাম একটা কম্পিউটার যখন অ্যাবস্ট্রাক্ট করায় সেই ক্ষেত্রে কি ম্যাম সে হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের কিওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করে, নাকি হচ্ছে পুরো রিসার্চ পেপারটার থিম বুঝে এআই এর মাধ্যমে থিম বুঝে তারপরে সেই কিওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করে? আচ্ছা, এবার আমি তোমাকে বলি, আমরা কিন্তু এখন লুনের স্টাডি পড়তেছি, ঠিক আছে? এরপরে আমরা আরো 7টা স্টাডি পাবো, এক একটা স্টাডি এক এক রকম ভাবে করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গা যখন আসবে, যে সিস্টেমের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? লুনের স্টাডি যখন হয়েছে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না, সো তার সিস্টেমের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাই, দ্যাটস ওয়াই সে ওয়ার্ড ফ্রিকোয়েন্সি কাউন্ট করেই অ্যাবস্ট্রাক্ট তৈরি করার চেষ্টা করছে। তুমি কি অ্যান্সার পাইছো? জি ম্যাম, জি ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে হয় যে আমরা আজকে আর না যাই, অনেকখানি পড়ায় ফেলছি, এরপরে আর বেশি পড়াইলে মাথায় কিছু না ঢোকার কথা। আপাতত এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে বলো।
ম্যাম আমরা যে কম্পিউটার বেসড অ্যাবস্ট্রাক্ট গুলো নিয়ে আলোচনা করলাম ম্যাম, এখানে কোনো স্পেসিফিক সফটওয়্যার কিংবা স্পেসিফিক ওয়েবসাইট আছে কি যেখানে আমরা ইনপুট দিলে তারা আমাদেরকে মানে সফটওয়্যার বা ওয়েবসাইট আমাদেরকে একটা কমপ্লিট অ্যাবস্ট্রাক্ট বা এক্সট্রাক্ট যেটাই বলি সেটা ক্রিয়েট করে দিবে? থাকা কি উচিত নাকি উচিত না? তোমার জেনারেল নলেজ কি বলে? অবশ্যই ম্যাম। অনলাইন, হ্যাঁ, অনলাইন অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম যেহেতু পড়তেছি তার মানে এগুলো ডেফিনেটলি অস্তিত্ব আছে, তাই না? জি তুমি ম্যাম, just তাহলে একটু ঘাটাঘাটি সেগুলোর করবা, নাম কি? সেটা হচ্ছে আর্টিফিশিয়াল কি বলি অ্যাবস্ট্রাক্টিং সফটওয়্যার। জাস্ট আমাকে জিজ্ঞেস না করে একটু গুগলে কষ্ট করে সার্চ দাও, অনেক অ্যাবস্ট্রাক্টিং সফটওয়্যারের সন্ধান পাবা। ম্যাম বলেন। ম্যাম কোয়াসিস কি কোনো অ্যাবস্ট্রাক্টিং সফটওয়্যার? কোয়াসিস্ট কোয়াসিস আমাকে একটু চ্যাট বক্সে লিখে দাও, কারণ তোমাদের অনলাইন ক্লাসে আমি তোমাদের বুঝি না। আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি একটু গুগল ফর্মটা হচ্ছে গিয়ে দিয়ে দিব এখন। কোশ্চেন থাকলে বলো। ম্যাম যদি একটা আউট অফ দ্য বক্স কোশ্চেন করি যে আউট অফ দ্য বক্স বলেন। ম্যাম কম্পিউটার সায়েন্সে অ্যাবস্ট্রাক্টিং বলতে আসলে কি বোঝায়? কম্পিউটার সায়েন্সে অ্যাবস্ট্রাক্টিং বলতে আসলে কি বোঝায়? জি আমি ম্যাম। তো ইনফরমেশন সায়েন্সের মানুষ, কম্পিউটার সায়েন্সের অ্যাবস্ট্রাক্টিং বলতে আসলে কি বোঝায়, বাট অ্যাবস্ট্রাক্টিং বলতে আসলে সব জায়গাতেই কোনো একটা জিনিসের কনডেন্সড ভার্সনই বোঝানোর কথা। তুমি কি এটা সম্পর্কে কেন এই কোশ্চেনটা কেন অ্যারাইজ করলো? ম্যাম আমি গুগলে সার্চ করার পরে এই রিলেটেড অনেক আসছে, কম্পিউটার সায়েন্স রিলেটেড, এই কারণে জিজ্ঞেস করি। আচ্ছা, আমার খুব ভালো এটা সম্পর্কে আইডিয়া নাই, বাট তোমার যদি ইন ফিউচার এটা নিয়ে কোয়েরি থাকে আমি তোমাকে জেনে জানাতে পারি যদি তোমার ইম্পর্টেন্স ওরকম মনে হয়। থ্যাংক ইউ ম্যাম, আই ক্যান সি ইট ফ্রম অনলাইন। ঠিক আছে। তোমাদের নেক্সট ক্লাস কবে আমার সাথে? ম্যাম নেক্সট তো 12 তারিখে আমাদের প্রেজেন্টেশন নেওয়ার কথা আপনার। কয়টা গ্রুপ দিচ্ছ ওই দিন প্রেজেন্টেশন? 3টা। 3টা গ্রুপ। ওকে, তোমাদের 3টা গ্রুপের কি পেয়েছো? জি ম্যাম, টপিক তো দিয়েছেন। শম্পা তোমার গলায় কি হয়েছে? ম্যাম গলা বসে গেছে, ঠিক হইতেছে না। ঠিক হইতেছে না? প্রেজেন্টেশন দিবা কেমনে? আচ্ছা তোমরা কি সবাই চলে গেছো ঢাকা থেকে? এটা আমাকে একটু বলো। না ম্যাম, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু? আমার কোর্সের পরীক্ষা তো প্রথমে না? 28 তারিখ। ম্যাম 12 তারিখ কিন্তু সোমবার পরে, আপনি কি ওই দিন প্রেজেন্টেশন নেবেন? কেন বাবা, সোমবারে কি হয়েছে? না ম্যাম, আপনার ক্লাস তো মঙ্গলবারে ছিল, এই জন্য জিজ্ঞেস করলাম। নিয়ে নিবো বুঝছো, তোমাদের হচ্ছে কি ওই দিনই শেষ করে দিব, কারণ এর পরে গেলে হচ্ছে গিয়ে বেশি ঝামেলা হবে। আমার যেটা মনে হয় যে তাড়াতাড়ি শেষ করে দেই। ও তোমাদের আগের দিনের ডকুমেন্টটা তোমরা পেয়েছো? আমি কিন্তু না দিয়ে ম্যাম। দিয়েছি। না ম্যাম, হ্যাঁ, পাবা না তো, কারণ তোমরা যে কত পরিমাণ অমনোযোগী এটা তো তোমাদেরকে দেখলে না বুঝতে ম্যাম, পারবে। আমি তো ম্যাম 1 ঘন্টা আগে জি চেক ম্যাম, করলাম, পেয়েছি। হ্যাঁ, এই যে কেন একজন পেলো আরেকজন পেলো না? কিন্তু কখন দিয়েছি? ক্লাসরুমে আছে। ক্লাসরুমে আছে, এটা হচ্ছে কথা। একটু ভালো করে চেক করেন, পেয়ে যাবেন। আচ্ছা। আচ্ছা, আর ম্যাম আমার একটা টিপস লাগতো। টিপস জি ব্যাপারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট প্র্যাকটিক্যাল আর কি, যেটা প্র্যাকটিস করছিলাম তখন আমার অরিজিনালিটি বা ভ্যালুটা আইডেন্টিফাই করতে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। আপনি যেমন বলেছিলেন যে যদি নাম্বার থাকে সেন্টেন্সে তাহলে হাই চান্সেস থাকে যে সেটা মেথোডোলজিতে যাওয়ার, বা সফটওয়্যারের নাম থাকলে এটা মেথোডোলজিতে যাবে। তো ওরকম অরিজিনালিটি বা ভ্যালুটাকে বোঝার জন্য এরকম কিছু যদি টিপস দেওয়া যায় প্লিজ। আহ তুমি ধরো তোমার যদি এরকম কোনো সেন্টেন্স থাকে, যেমন ধরো যে এই স্টাডিটা এর আগে বাংলাদেশে কোথাও হয় নাই, হ্যাঁ, এরকম যদি ধরো কোনো সেন্টেন্সের মধ্যে তুমি পাও যে এই স্টাডিটা ওয়ার্ল্ডের মধ্যেই প্রথমবার ধরো
অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম নিয়ে কাজ হইতেছে, অনলাইন অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম নিয়ে। ধরো লুনের কথা চিন্তা করো, ও যখন একটা রিসার্চ আর্টিকেল করছে, ও কিন্তু তখন কিন্তু এটা বলা খুব স্বাভাবিক না যে এর আগে এইটা নিয়ে আসলে কোনো কি বলবো স্টাডি হয় নাই। সো এইটা কিন্তু লুনের ক্ষেত্রে একটা তার স্টাডির একটা অরিজিনালিটি। আবার এমন একটা জিনিস হইতে পারে ভ্যালু। ভ্যালু কি জিনিস? যেমন ধরো যে কন্ট্রিবিউশনের জায়গাটা আসলে কোথায়, হ্যাঁ, এইটা যদি আমি ডিটারমাইন করতে চাই যে আমি যেটা দিয়েছি এইটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের মেডিকেল সেক্টরে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারবে একটা সময়, সো এটা হচ্ছে গিয়ে একটা ভ্যালু। এই রিলেটেড যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবা। বুঝতে পারছো? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। সজীব, তোমার এই যে কোয়েসিস, এটা নিয়ে আমরা নেক্সট দিন কথা বলি, এটা আমিও আসলে বেশি ভালো বুঝতেছি না। সানভি, আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম। হ্যাঁ সানভি, তোমার হচ্ছে গিয়ে তুমি টিউটোরিয়াল গ্রুপে আছো না? জি ম্যাম। আচ্ছা, তুমি আমার সাথে একটু যোগাযোগ করো, ঠিক আছে? জি ম্যাম। তোমার নাম্বার আমার কাছে নাই। ম্যাম আমি মেল করতেছি ক্লাস শেষ হলেই। তুমি আমাকে ফোন দিও, তোমার নাম্বার নিয়ে কি আমি আবার তোমাকে ফোন দিব? না ম্যাডাম, মেইল করার কথা বলছিলাম, আপনি আচ্ছা ক্লাস আচ্ছা, শেষে মেইল করলে। ঠিক আছে, সমস্যা নাই। তুমি এক কাজ করো, তোমাদের এখনই একটু দিয়ে দেই, তোমরা যেহেতু ঢাকাতেই আসো, আহ রবিবার, রবিবার হবে না, সোমবার তোমাদের ক্লাসের পরে আমরা বসি, বেটার হয়। জি ম্যাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাম আমাদের হচ্ছে এই সোমবার আমাদের ক্রিকেট ম্যাচও আছে ম্যাম, প্রেজেন্টেশন আছে, তারপরে ম্যাম বর্ষাটাও কিরকম মানে একটু ইয়ে হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ক্লাস রোল 12, কে আপনি? ম্যাম মোহাম্মদ তবরক হোসেন। হুম, ম্যাম আমাদের সোমবারে 12:30 থেকে ম্যাম ক্রিকেট ম্যাচও আছে আর কি আমাদের ডিপার্টমেন্টের। আচ্ছা, সেক্ষেত্রে কি করব? ওই দিন বসবো না? বসতে পারেন ম্যাডাম, একটু সময়টা একটু ইয়ে হলে তো। বসতে পারি, আচ্ছা। আপনি অনুমতি দিলে তো বসবোই। আর না সময় ম্যাম আমার অনুমতির কি আছে? না না না, আপনাদেরই তো অনুমতি লাগবে এখন। বলেন সময় কখন, আপনারা বলেন। ম্যাম আপনারা কি আমাদের ক্রিকেট ম্যাচ চালাচ্ছেন? 12:30 থেকে দিচ্ছে আর কি। এখনই 11:30 ছিল, এখনই আবার 12:30 হইলো। ম্যাম 12:30টাই বলছি ম্যাম, হয়তো 11:30। তাহলে একটা ক্লাস 8টা থেকে 9:30 হবে, 9:30টার সময় তোমরা আধ ঘন্টা সময় দিলে কি খুব বেশি না ম্যাম, না ম্যাম, হয়ে অবশ্যই যাবে? অবশ্যই না ম্যাম। হুম, না হইলে ঠিক আছে। আর খুব বেশি যদি প্রবলেম হয় ক্লাসে আসার দরকার নেই, ঠিক আছে? আমি তোমাদেরকে আর ঠিক ফোর্স আছে করব না। ম্যাম ক্লাসরুম দেবো? ক্লাস রুলে কি আমি তোমাদের প্রেজেন্ট নেই? জি ম্যাম, ক্লাস রুলে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস রুলে দাও, সমস্যা নেই। ম্যাম এক্সাম রোল দিয়ে দিছে অলরেডি। ম্যাম দুইটাই দিছি ম্যাম, আমি তো লিংক পাচ্ছি না, কোথায় রোল দেবো? হুম, বাকিরা কিভাবে পাচ্ছে? হ্যালো ম্যাম। ম্যাম এক্সাম রোল আমিও কোনো পাইনি সমস্যা ম্যাম হবে? চ্যাট বক্সে দেওয়া আছে তো। ম্যাম। হ্যাঁ, চ্যাট বক্সে আরেকবার দিয়ে দিয়েছি, যারা পাওনি একটু চেক করো। ঠিক আছে, আর কারো যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আমরা ক্লোজ করি। ওকে, সম্ভবত আর কারো কোনো কোয়েরি নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।